যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমন তীরবন চারি জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে
কৃষ্ণ। ওম জ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমো আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রামতারিণে। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত स्वामिन्निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नमं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। श्रीचैतन्यमन अभीष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि ओम तत्सत। हरे कृष्ण। हरे कृष्ण। আজকে আপনারা বলুন কি হবে। এতদিন আমরা কারোর যদি ফোন বাজে বন্ধ করতে না পারেন জোরে মাটিতে ঠুকবেন, বন্ধ হয়ে যাবে। আর না হলে আমাদের কৃষ্ণবাবু বা সত্যরাজবাবুর কাছে দেবেন, ঝম্পর মাঝে রেখে দিলে ঠিক হয়ে যাবে। হরে কৃষ্ণ। ঠিক আছে, থাক, ছেড়ে দাও, বসে যাও। কেউ বলে নিয়ে তাড়াতাড়ি আন। তুই কেন ছটপট করিস কেন? ওদের দোষ নাই, হনুমানের কোষ নিয়ে জন্মেছে। হ্যাঁ, বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সারা মাস এইভাবেই চলেছে ওর সঙ্গে আমাদের দোষী বলে। কখনো বলে তোমরা নিজেরা খাচ্ছ, আমাকে খাওয়াচ্ছ না, চেহারাটা কী হচ্ছে দেখো। হ্যাঁ, আবার কখনো আমার বাড়িতে ফোন করে বলে পরমজিতের মাকে তোমার ছেলেকে খাইয়ে দিচ্ছ, আমার কথা ভাবছো না। হ্যাঁ, যাই হোক, ভালো। তো যেহেতু দামোদর মাস চলেছে, তো আপনারা জানেন আমরা এর আগের বছরে একটা সংকল্প করেছিলাম। যে সমস্ত লিডাররা এখনও অন্যান্য বিভিন্ন সেবায় রয়েছে, রান্নার সেবা ওখানে সারা হয়ে গেছে, একজন থেকে বাকিরা এখানে আসলে ভালো হয়। সমস্ত লিডারদের এখানে প্রয়োজন এখন। তো গত বছর আমরা সকলে মিলে একটা সংকল্প করেছিলাম। কার কার মনে আছে একটু হাত তুলেন তো। বড় করে হাত তুলতে হবে। যাদের কম মনে আছে ছোট হাত, যাদের ভালো মনে আছে বড় হাত তুলেন।
আর যাদের খুব বেশি মনে আছে তারা জোর হাত তোলে। গত বছর একটা সংকল্প ছিল, জোর হাত শান্তা মাতাজি শুধু তুলেছেন। বলেন, আমরা দীপদানে সেঞ্চুরি করব, কিন্তু কি মনে হচ্ছে বছর হয়েছে? কার কার মনে হচ্ছে বছর 100 পার করেছে? মাত্র 3 জন 4 জনের, খুব ভালো। আর যাদের মনে হচ্ছে হয়নি তারা হাত তোলেনি। তো যাই হোক, মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, একলা মালাকার আমি কাহা কাহা যাব, কাহা গিয়ে এই ফল পেরে দিলাম। তাই আমি সবাকারে এই আজ্ঞা দিনও কেল। দেখবে উল্টে দিন কপিলের চাল যাবে না, তো লাগবে না, 7-8 হলেই হবে। 26 হয়েছে তো, তার হাফ বাড়ছে, 14 কোনো 7 ছাপা, 7-8 ছাপা, হিসেব মতো 7-8, 26 চেপেছে আর 7 কি 8 ছাপা, আর 14 না হয়ে যাবে। সকলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো যারা এখনও দুপুরে প্রসাদের কুপন কালেকশন করেননি, সাধু সনাতন প্রভু মহৎ হৃদয়ের মানুষ আপনাদের কাছে চলে এসেছেন। তো আপনি এখানে বসে বসে ইশারা করলে উনি হয়তো কুপন আপনার হাতেও পৌঁছে দিতে পারেন। তাই যারা এখনও প্রসাদ কুপন কালেকশন করেননি, এই বিশেষ দিনের বিশেষ প্রসাদ, তারা অবশ্যই কালেকশন করে নেবেন। বিশ্ব পঞ্চব্রত যারা করছেন তারা কিন্তু কালেকশন করলেও সেই সন্ধেবেলা চাঁদ দেখে প্রসাদ পাবেন। তো যাই হোক, তো প্রত্যেক বছর আমরা এই প্রদীপদান অনুষ্ঠান শুরু করি লোচন গোবিন্দ প্রভুর গৃহ মন্দিরে বড় অনুষ্ঠান দিয়ে, মানে হাট বসন্তপুর এলাকায় চালু হয়। তো এবছরও আমাদের হাট বসন্তপুর এলাকায় এই অনুষ্ঠান চালু হয়েছিল এবং আমরা বড় ভাগ্যবান ছিলাম প্রথম দিনেই যে আমরা মায়াপুর থেকে আগত কিছু বৈষ্ণবগণের দর্শন এবং ওনাদের সেবা করার সুযোগ পেয়েছিলাম, এবং তার সাথে আমাদের সকলের পরম পূজনীয়, পরম আরাধ্য এবং পরম শ্রদ্ধেয় আমাদের জেলা প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ গৌরদাস ব্রহ্মচারী প্রভুর সান্নিধ্য লাভ করেছিলাম। যদিও প্রোগ্রাম হঠাৎ করে সেটেল হয়ে গেছিল, আমরা সেইভাবে প্রস্তুতি নিতে পারিনি বা আমরা সেইভাবে প্রভুর সামনে সব ভক্তকে বসিয়ে রাখতে পারিনি। প্রভু কৃপা করে আমাদের সকলকে দামোদর মাসের আশীর্বাদ প্রদান করার জন্য একটু রাত হলে এসেছিলেন এবং আমাদের সকলকে কৃপা আশীর্বাদ প্রদান করেছিলেন। তো সেই কৃপা আশীর্বাদ মাথায় নিয়ে আমরা গৌরনীতায় নামটের সমস্ত ভক্তরা অক্লান্ত পরিশ্রম করে এই দামোদর মাসে আমরা প্রদীপ দান করেছি। তো আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাইছি যে আমরা কীভাবে দীপদান কোন কোন এলাকায় গিয়ে অত্যাচার করেছি। প্রথম দিন আমরা প্রথম দিনে গেছিলাম, মানে যে কোনো কাজ বাউন্ড দিয়ে শুরু করলে ভালো হয়, তাই না? কি মনে হয় আপনাদের? কুলিগুলোকে কোথায় বলিয়ে নিলে ডিস্টার্ব করা দরকার না, এক ধারে রাখ, সবাই মিলে কিছু ব্যাপার নেই, তাড়াতাড়ি কর, কাজ তাড়াতাড়ি কর। এই ধরো না দুজন একজন বসে হাঁ করে দেখছো সব, আজকেও দাঁত খেঁচুতে হবে। ছুটে এসেছে না, ওদিকে আসতে দাও, নাহলে পূজা উঠতে পারছিস, কোমরে ব্যথা।
ক্যামেরাটা আছে। খোলা রাখ। ব্যাস, যে যার জায়গায় বসো, আর কিছু নাই। বস, অনেকগুলো প্রসাদি করে নিয়ে বস, চুপ করে বসে, কেন বসে, যখন বলবো তখন উঠবো। তো আমরা সবাই জানি যে সমাজের ঊর্ধ্বে রয়েছেন ব্রাহ্মণ, তাই না? যে কোনো অনুষ্ঠানে, কাজ বাড়িতে বা যে কোনো কিছু উৎসব অনুষ্ঠানে ব্রাহ্মণের বড়ই প্রয়োজন। তাই আমাদের এই বড় যে 1 মাস ধরে যে উৎসব আরম্ভ করেছিলাম, আমরা ব্রাহ্মণের বাড়িতেই আরম্ভ করেছিলাম, ঠিক আছে? তো যাই হোক, আমরা অনুরোধ করব প্রত্যেক বছরই এই ব্রাহ্মণের বাড়িতেই যেন আমাদের কৃপা আশীর্বাদ পাই এবং ব্রাহ্মণীর আশীর্বাদ মাথায় নিয়ে বাকি সারা মাস খুব সুন্দর করে প্রচার করি। তো আমাদের সকলের অতি প্রিয় শান্তা মাতাজি রয়েছেন, আমাদের মধ্যে রয়েছেন। তো মাতাজিকে একটু উঠে দাঁড়াতে অনুরোধ করছি এবং গৌরনীতায়ের প্রসাদী মালা ওনার গলায় পরানোর জন্য রাকুশিটা। মালা গলায় পরানোর সাথে সাথে তবে আপনারা উলুধ্বনি করবেন, আগে নয়। নিতাই গৌর প্রেমানন্দে। আমরা সকলে গৌরনীতার কাছে প্রার্থনা করব মাতাজির সুস্থ শরীর, দীর্ঘায়ু এবং তার সাথে প্রচারে যেন উনি খুব সুন্দর করে আমাদের সহযোগিতা করেন। মাতাজি খুব ভালো স্টুডেন্ট। আমি ব্যক্তিগতভাবে যে আমাদের নামট্টর তরফ থেকে যে গীতা ভাগবতের ইত্যাদির যে ক্লাস করাই, তো সেই ক্লাসে উনি খুব ভালো একজন ছাত্রী ছিলেন। আরও অনেকে আছে, আমি সবার উল্লেখ করতে পারছি না, যেহেতু উনি প্রথম, ওনার কথাই আসলো সেই সূত্রে বলছি। তো খুব ভালো উনি প্রচারে সহযোগিতা করেন এবং বিভিন্ন জায়গায় অনেক ভক্তদের সাথে নিয়ে প্রচার কার্যকে আরও সুন্দর করে উৎসাহিত দিয়ে নিয়ে যান। তো আমরা প্রথম দিনে ওনার বাড়িতে প্রথম অত্যাচার আরম্ভ করি এবং তারপরে আমরা দ্বিতীয় অনুষ্ঠান যাই ইছাপুরেই, হাট বসন্তবর্তী ইছাপুরে ছবি পাল মাতাজির গৃহ মন্দিরে। ছবি পাল মাতাজি এসেছেন? আসলে উঠে দাঁড়ান, নৌকা ধুইনি নাকি দেবো। ছবি পাল মাতাজি সুসেবিকা, উঠেন। খুব সুন্দর নাম পেয়েছেন দুজনে, স্বামী স্ত্রী দুজনে, সুসেবক সুসেবিকা। ঝগড়াঝাটি করলেও কোনো চাপ নেই। হরি তাই করবে আনন্দ। তো যাই হোক, তারপরে আমরা গেছিলাম আমাদের সবার অতি প্রিয়, শরীর খারাপ বলে আসেনি, পাল মাতাজি এসছেন, লক্ষ্মী পাল মাতাজি এসেছেন, শরীর খারাপ বলে আসেননি না? যাই হোক, তো এক মাতাজি রয়েছেন, অনেক দিনের পুরাতন ভক্ত। মানে আমি ভক্তি জীবনে 18-20 বছর হয়ে গেল, আমি ঢুকে থেকে দেখছি ওনারা আছেন। তখন সব ছুগড়ি ছিল, এখন সব বুড়ি হয়ে গেছে। আমাদের লীনা মাতাজি, লক্ষ্মীবাবুর স্ত্রী, আমাদের সুকুমার বাবুর স্ত্রী, লক্ষ্মী পাল মাতাজি। হ্যাঁ, তো যাই হোক, তো তারপরে ওনার বাড়িতে আমাদের দুপুরে প্রসাদ হয়েছিল। তো প্রসাদের পর মানে প্রথম দিনে আমাদের সব ফেভারিট লোকগুলোর বাড়ি আমরা গেছিলাম। খাবার কিসে হজম হয় দেখবেন, হজিম হিসাবে খাবারের সঙ্গে দেয়। আজকেও আমরা দেব, একটু জোরে বলবেন। হ্যাঁ, না ভেরি গুড। খাবার হজমের জন্য পাঁপড় দেওয়া হয়, ধারে কাছে নাই তো, নাই তো, ঠিক আছে। তো আমাদের সবার প্রিয় পাঁপড় মাতাজি,
ওকে একটা মালা দিতেই হবে, ডেকে নিয়ে এসো, রান্না চালায় আছে, ইয়ে ভবেশ ডেকে নিয়ে এসো, পাঁপড়কে তুলে নিয়ে এসো। ওই দেখো। তো আমরা সব ভক্তরা ইচ্ছাকৃতভাবে ওনাকে উত্তেজিত করি, বিশেষ করে এই ছেলেগুলো খেতে বসে দাঁতে পড়লেই ব্যাস সঙ্গে সঙ্গে তার কথা মনে পড়ে এবং বিভিন্নভাবে উৎপাত আরম্ভ করে ব্যতিব্যস্ত করে দেয়, খ্যার খ্যার করে, ঝাড় করে, কিন্তু সবকটা ছেলেকেই কিন্তু নিজের সন্তানের মতো সেই চোখেই দেখে। যাই হোক, আমাদের কস্তুরী কৃষ্ণা দেবী দাসী, মার্ভেলাস সাইজ, মার্ভেলাস হৃদয়, শুরু হতে না হতেই শেষ, কিন্তু অন্তরে অফুরন্ত ভালোবাসা। কোথায় গো ধর্মাবু কেন এসে উঠছে? না আসলে চারজন মাতাজি যান, চাগিয়ে নিয়ে আসেন, একজন হলেই হবে। কে আসে না কেন? ঠিক আছে, পরেই হবে যদি না আসে। এবং তারপরে ওই দিনের শেষে আমাদের লোচন গোবিন্দ দাস, লোচন গোবিন্দ বাবু নাকি মাথায় আসছে, জগাই বসে আছে। তো প্রভুর কখনো রাগ মুখ দেখেননি আপনারা? সব সময় হেসে থাকেন। হ্যাঁ, ফোনে ব্যক্তিগতভাবে যখন সাধু কথা বলি তখনও হাসে। আমাকে আজকে সকালে, আজকে না কালকে ফোন করে বলেছে, প্রভু আমাকে কিন্তু সবার সামনে কিছু বলবেন না। আজ দেখুন এসেছে, শুরু হতে না হতেই শেষ। যাই হোক, তাও শ্যামামৃতা মাতাজিকে অনুরোধ করছি কস্তুরী কৃষ্ণা মাতাজির গলদেশে গৌরনীতার প্রসাদী মালা অর্পণ করার জন্য। হরি বল। এবং লোচন গোবিন্দ বাবুকে মালা দাও, কৃষ্ণ দাও। তো প্রথম দিনের প্রতি বছরের অত্যাচার আমাদের এই প্রভুর ওপরে হয়। তাক হাঁটু ব্যথা নুই থাকবে না, ওই তো শটে মেরে দেন নাই হয়। তো সেই জন্য প্রভু খুব সুন্দর করে প্রসাদের আয়োজন করে, আমাদের যেটা লোক বেশি খাওয়া দাওয়ার দিকে, মানে প্রভু অনুষ্ঠান করলে, প্রভু বাড়িতে নামট্য করলে এত লোক এমনি হয়। কেননা প্রভুর একটা স্পেশালিটি আছে, কি বলেন তো? প্রসাদ দেখি বুঝতে পারছে, নিজেও প্রসাদ পেয়ে এরম হয়েছে আর আমাদের এরম করছে। তো ওনার বড় কৃপা আমাদের সকলের উপর, বিশেষ কোয়ালিটিস যে উনি রাগ করেন না, যতই রাগান রাখবেন না, হেসে হুঁসে চলে যায়। তো যাই হোক, প্রভুর বাড়িতে প্রভু স্ত্রী ভালো, মাতাজি ভক্ত ভালো, এবং প্রভুর বৌমা, মেয়ে, ছেলে সকলেই ভক্তি জীবনে ধীরে ধীরে প্রবেশ করেছেন। এবং আর কয়েকদিনের পর বা কয়েক বছরের পরে হয়তো গুরুদেবের কৃপা পেতে পারে। তাই গৌরমানন্দ প্রভু খুব সুন্দর করে প্রচার করেন আমাদের হাট বসন্তপুর এলাকায়। বিভিন্ন নামট্যগুলো প্রভু এবং প্রভুর এক দাদা আমাদের এই সাধু সনাতন প্রভু, যিনি আমাদের গৌরনীতার নামট্যের কোষাধ্যক্ষ। প্রভু প্রায় 70-এর কাছাকাছি বয়স হয়ে গেছে, 70-72 বয়স প্রভুর দাদা রয়েছেন। তো আমি লোচন গোবিন্দ প্রভুকে অনুরোধ করব, সাধু সনাতন প্রভুর গলদেশে একটা গৌরনীতার প্রসাদী মালা কাছে গিয়ে কেউ দিয়ে এসো। তাক আপনি দাঁড়ান, যাচ্ছে যাচ্ছে। সাধু সনাতন প্রভু একটু উঠে দাঁড়ান, আসেন। এবং আমাদের এই যে নামট্যে আপনারা যে প্রসাদ পাচ্ছেন, আপনারা যে বিভিন্ন গিফট পাচ্ছেন, বা আপনাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাই সাধু সনাতন প্রভুর কৃপাতে প্রভু খুব সুন্দর করে
বিশেষ করে উনি হচ্ছেন বাচ্চাদের একদম হৃদয়। সমস্ত বাচ্চারা কিন্তু দাদু মানেই সাধু সনাতন প্রভু, বহুপাতকেও মানে না এখন। কেন বলেন তো? এই দেখো সবাই জানে, আমাকে বলতে হবে। প্রভুর পকেটে হাত রালে টাকা বেরোক না বেরোক চকলেট ঠিক বেরোবে, এখনও বোধহয় হাত রালে বেরোবে। হয় হয় ঘাল্লা চোচা আছে। তো বাচ্চারা দেখলেই দাদুর পেছনে লাইন, ওর ধারে পাশে বাচ্চা কাচ্চাই ঘুরঘুর করে দেখবে। তো এইভাবে উনি মানে মায়েরা বাচ্চাদের সামলাতে না পারলে বাচ্চাদের এইভাবে চকলেট দিয়ে সামলান। আমরা অনেক সময় লক্ষ্য করেছি বাচ্চা কাচ্চারা মাকে হাত ছেড়ে দিয়ে প্রভুর পেছনে ছুটে বেড়ায়। তো যাই হোক, আমাদের এই নামহট্টে খুব সুন্দর করে উনি কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। যেখানেই যখন কোনো প্রোগ্রামের মিটিং হয় আমরা ওনার এবং লোচন গোবিন্দ প্রভুর এবং আমাদের নামহট্টের সব থেকে সিনিয়র, যদি আমার বাবা ছিলেন, বাবা দেহত্যাগ করেছেন, তা এখন এই নামহট্টের সব থেকে সিনিয়র প্রভু রয়েছেন, যার বাড়িতে আমরা বছরে 3 দিন অত্যাচার করি। কিন্তু গৌরনীতার হ্যাপি বার্থডে হয়, ব্যাস প্রভুর বাড়িতে অত্যাচারের আমাদের শেষ থাকে না, আমাদের ভান্ডারী প্রভু। তো উনি পেশায় একজন মাস্টারমশাই। তো আমরা অনুরোধ করব সৌরভ যা সাধু সনাতন প্রভুর পাশে রয়েছেন। প্রভু বয়স্ক মানুষ, আমাদের গুরু ভাই। আমাকে ক্ষমা করবেন আমার অক্ষমতা, যে আমি ওনার দীক্ষিত নামটা ঠিক স্মরণে আনতে পারছি না, তো এটা আমার অক্ষমতা। আমি আমাদের সত্যরাজ প্রভুকে অনুরোধ করছি আমাদের সকলের হয়ে, সত্যরাজ প্রভু ওনার গলদেশে গৌরনীতায়ের প্রসাদী মালা অর্পণ করবেন এবং ওনার কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়ে আমাদের সকলকে প্রদান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। গৌরনীতার কাছে সকলে প্রার্থনা করুন প্রভুর সুস্থ শরীর, দীর্ঘ আয়ু এবং আমাদের গার্জেনের মতো ওনারা যে আছেন আমাদের মাথার উপর, এইভাবে তো ওনারা গার্জেনের মতো আমাদের পাশে থাকেন এবং পাশে থেকে আমাদের বিভিন্ন উপদেশ প্রদান করেন। আমরা বছরে যে গৌরনীতায়ের জন্মদিন পালন করি, তো সেই গৌরনীতায়ের জন্মদিনে সমস্ত ব্যয়ভার প্রভু এবং মাতাজি। আমি অনুরোধ করব ভান্ডারী প্রভুর স্ত্রী আমাদের মাতাজি এসেছেন আজকে। মাতাজি কোথায়? মাতাজি উঠে দাঁড়ান। নিতাই গৌর প্রেমানন্দ। তো মাতাজির গলদেশে মালা দেওয়ার জন্য আমাদের তিলোত্তমা মাতাজিকে অনুরোধ করছি মাতাজির গলদেশে প্রসাদী মালা দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এনাদের যদিও মালা সবার জন্য সম্ভব নয়, পেছনে আপনার পেছনে, তো এনারা বয়স্ক, এনাদের আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন। নিতাই গৌর প্রেমানন্দ। প্রভু এবং মাতাজি দুজনেই কিন্তু বাচ্চাদের স্কুল চালান, শিক্ষক পেশাতে, দুজনেই শিক্ষক, রিটায়ার হয়ে গেছেন, কিন্তু শিক্ষকতা দুজনে ছাড়েননি। এই বয়সেও বাচ্চাদের নিয়ে খুব সুন্দর করে আধ্যাত্মিক শিক্ষা এবং জাগতিক শিক্ষা প্রচার করেন। সব থেকে বড় কথা, আমাদের সকলকে ওনাদের স্কুলের স্টুডেন্টের মতো আমাদের সকলকে ওনারা ভালোবাসেন, মায়ের মতো সম্মান করেন, মায়ের মতো স্নেহ করেন, মায়ের মতো আমাদের বাৎসল্য প্রেমে ওনারা ভাসিয়ে দেন। তো আমরা ওনাদের দীর্ঘ আয়ু এবং সুস্থ শরীর এবং সুন্দর ভক্তি জীবন যাতে পালন করতে পারেন তার জন্য গৌরনীতার কাছে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো প্রথম দিনের প্রোগ্রাম আমাদের হয়েছে। দ্বিতীয় দিনের প্রোগ্রাম, যদিও প্রতিদিনের প্রোগ্রাম এভাবে তোলা যায় না, দ্বিতীয় দিনের প্রোগ্রাম আমাদের হয়েছিল ভজার পার এলাকায়। নামটা অদ্ভুত, শুনলেও কিছু করার নেই। নামটা শুনলে লোকে হাসবে যে কী জায়গার ভাই ভজার পার, ভজা আবার কি, কিন্তু ভাববেন না মেয়েদের মতো ঠিক আছে, তো মেয়েকে টেলে চলে আসবে ঠিক। তো ভজার পার বলে
ভয় খাবেন না বা হাসবেন না। ওই এলাকাতে ছোট্ট একটা পুকুরের পাড়, এই যে আমাদের পাশে একটা পুকুর দেখছেন, এরকম একটা ছোট্ট বা এর থেকে একটু বড় হবে পুকুরের পাড়। গৌরনীতার কৃপায়, ছিল প্রভুপাদের কৃপায় গোটা পাড় জুড়ে ভক্ত। কি বললাম? পুকুরের গোটা পাড় জুড়ে ভক্ত। এরকম জায়গা আপনারা বললে বিশ্বাস করবেন না, সকাল 7টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত শুধু পুকুরের পাড় ঘুরেছি। চিন্তা করেন, সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত শুধু পুকুরের পাড় ঘোরা হয়েছে। আর যখন রাত্রের শেষে ওখানে প্রোগ্রাম হয়েছে, ওখানে অনেক নতুন নতুন ভক্ত এসেছেন। বিশেষ করে আমাদের পরিতোষের বৌমা কোথায় গেল? তাই তো আছে, উঠে দাঁড়াও একবার। তোমার ডাকাতটা খেলে উঠে দাঁড়াও। তো আমি আজ পর্যন্ত এত গুমারে ছেলে দেখিনি জগতে, বুঝেছেন? মানে নতুন ভক্ত, নতুন মুখ আছে ওখানে। এই বস না, পাগামি উঠিস না। নতুন ভক্ত যারা রয়েছেন তাদের মধ্যে বস না, বলা হচ্ছে কথা। এ চঞ্চল বাগাও না ছেলে বলে এমন বাপ কেন? ইশারা করলে কোথায় ছুটে আসবে ছেলে, ছেলের মা সবাই। তো মাতাজির ক্ষেত্রে দেখেছি যেখানে দূরে দূরে প্রোগ্রাম হয়েছে কারুর পরোয়া করেনি, কুছ পরোয়া নেই, কে এলো কে গেল। একটা সাইকেল নিয়েছে, পেছনে একটা নয়, ওর সঙ্গে একটা মেয়েও আছে, মেয়েটা উঠে দাঁড়ালো। তো দুজন মিলে দুটো বাচ্চাকে নিয়ে যায়। ওই যে ছেলের আনাড়িপোনা দেখছেন, ও পা মাটিতে রাখবে না। আমরা কীর্তনে বলি কারুর পা মাটিতে রাখবে না। ওই ছেলে সেই বিদ্যেটাই নিয়েছে, পা মাটিতে রাখলি বলে মায়ের কোলে চাপবো, ভগবান দেখলেও কোলে চাপবো, ইয়েতে দাঁড়ালেও কোলে চাপবো। তো মাতাজি খুব সুন্দর করে প্রচারে অংশগ্রহণ করছেন। বেশিরভাগ জায়গাতেই সাইকেল নিয়ে এই দুটো বাচ্চাকে নিয়ে যায়। ওনাদের প্রভু সব জায়গায় যেতে পারুক বা না পারুক, হয়তো উনি কাজের জন্য যেতে পারেন না, কিন্তু মাতাজি খুব সুন্দর করে এই বাচ্চাদের নিয়ে কৃষ্ণ ভক্তি করেন। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, বুঝে যান, যে ওনার যেন কৃষ্ণে খুব ভালো করে মতি হয়। হরি বল। এবং ওই এলাকার আমাদের আর একজন গুরু ভাই রয়েছেন, কোথা গেল, যার জন্য এই গলা ধরাতেও আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন, নাহলে শরীর দিয়ে শোনা যাবে। যার জন্য আমাদের এই বাণী, মানে দেবী সরস্বতীর মানসপুত্র, সরস্বতী ওনার ওপর ভর করেছেন। তবে ওনাকে দেবে সরস্বতী ভাববেন না, উনি কিন্তু শিবের মানসপুত্র। আমাদের কাশীবাবু উঠে দাঁড়ান, অলওয়েজ স্মাইলিং ফেস। বাগান চুয়ারি করলেও যারা হয়তো কালী পুজোয় মাইক গেছে, আয় দেখেন কালী পুজোয় মাইক গেছে, লোকে কিস্তি মারছে, তাতেও হাসছে। মাইক খারাপ হয়ে গেছে, মাইক ভেঙে দিয়েছে লোকে, তাতেও হাসছে। মানে ওর মুখে রাখতাম নাই। ওনার স্ত্রী আসলে জিজ্ঞেস করতে হবে যে কাশি কি বিয়ে থেকে আজ পর্যন্ত ঝগড়া করেছিল তোমার সঙ্গে? আর যদিও করে থাকে, মাতাজি এসছে, মাতাজি এসছেন, কাশীবাবু স্ত্রী এসছেন, কই পার্বতী কোথায়? ও বাবা, চোখে দেখো আবার কি। হ্যাঁ, একদম লাল শাড়ি, লাল টিপ, শ্রীমতী যে যায়। তো যাই হোক, প্রভু মাতাজি খুব সুন্দর করে আমাদের এই বাণীতে সাহায্য করেন, নাহলে হয়তো আমাদের গলা দিয়ে স্বর বেরোতো না 1 মাস পর। তো এই কাশীবাবু আমাদের গুরু ভাই, ওই এলাকার উপচক্র সেনাপতি, এবং সুনির্মলা চিত্রগোপী দেবীদাসীর তত্ত্বাবধানে ভক্তি জীবন করেন। এবং ওই এলাকায় প্রায় 5টা থেকে 7টার মতো নামহট্ট দেখভাল করার চেষ্টা করেন। তো ওনার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে আমরা গৌরনীতার চরণে প্রার্থনা করব যে উনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং গৌরনীতার সেবায় এইভাবে মাইক দিয়েও যেন কম পয়সা নেন না। ফ্রি বলা যাবে না, তাহলে সংসার চলবে না, সেটা বিপদ হয়ে যাবে। তো সেই দিনে শেষ অনুষ্ঠান আমাদের কৃপা কাশীনাথ দাসের বাড়িতে হয়েছিল, মানে যে আমাদের সকলের প্রিয় কাশীবাবু। কাশীবাবুর একটা স্পেশালিটি আরও আছে, মানে যদিও বৈষ্ণবের গুণগান বলে শেষ করা যায় না,
কি স্পেশালিটি না, এখানে সেখানে মাইক টাঙিয়ে দেবে, কিন্তু প্রসাদ পাবে আমাদের এখানে। তো এটা হচ্ছে একটা স্পেশাল কোয়ালিটি। কাশীবাবু এইভাবে আমাদের কৃপা করেন। তৃতীয় দিন হয়েছিল আমাদের বালি এলাকায়। হ্যাঁ কৃষ্ণ, তৃতীয় দিন হয়েছিল বালি এলাকায়। সেখানে আমাদের দুজন লিডার রয়েছেন, আশা করি দুজনই এসেছেন, আমাদের ভবেশ প্রভু এবং চানাচুর মাতাজি। চানাচুর উনি আমাদের চানাচুর মাতাজি, চানাচুর খাওয়ান, আমাদের বাইরের চানাচুর চলে না। হ্যাঁ, তাই উনি কি করেন, বাড়িতে চানাচুর বানান। আর বড় সড়ো অপারেশন রিক্তা মাতাজি এসছেন, কয় রিক্তা মাতাজি তাহলে বাঁশের গোড়ায় বসে আছেন, আগে থেকে হাত তুলবেন। তো পেছনে দাঁড়িয়ে আছে ভবেশ প্রভু, দেখছেন ওই যে দুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওটি ভবেশ প্রভু দুলে দিয়ে একবার আছেন। আর এখানে রয়েছেন রিক্তা মাতাজি। তো মাতাজি স্পেশালিটি, যদি কারুর বাড়িতে চানাচুর লাগে, ছেলেপুলেরা চানাচুর না খেলে মুড়ি খাবে না, তো বাজারের চানাচুরে মুসুর ডাল ফুসুর ডাল থাকে। মাতাজির ব্যবসা নয়, তবে বিনা পয়সাও নেবেন না, এটাও বলবো না, কারণ বাড়িতে তো আর সব কিছু তৈরি হয় না, কিনে করতে হয়। মাতাজি খুব সুন্দর ওই চানাচুর আর কী সব বানান বলবেন তো, চাল ভাজা, ঝুড়ি ভাজা, আমাকে খাওয়ালে তবে আমি বলতে পারবো, আমাকে যা দিয়েছেন আমি সেটুকু বলছি। তো মাঝে মধ্যেই মাতাজি পাঠিয়ে দেন, শরীর দুর্বল হয়ে গেলে, মুড়ি খেতে মন না গেলে, তো উনি বাড়ি থেকে খুব সুন্দর করে এসব বানিয়ে পাঠান। তো বালি এলাকায় যে সমস্ত প্রচার হচ্ছে, সেই সমস্ত প্রচারকে উনি খুব সুন্দর করে বসুন ত্বরান্বিত করছেন ভবেশ প্রভু এবং রিক্তা মাতাজি। চতুর্থ দিন আমরা আর এখানে থাকি না। চতুর্থ দিন আমরা পূর্বে চলে গেছিলাম, পূবে একদম সেই তালপুর স্টেশন, তালপুর স্টেশন থেকে নাকি না, তকিপুর স্টেশন থেকে কৃষ্ণ বাটি, সেখানে সব জায়গায় কৃষ্ণের বাটি আর সব কি আছে জায়গার নামগুলো বলো না, সবই কৃষ্ণ কনসাসনেস। ওখানে কেলেপাড়া মানে কালোপাড়া, কালোপাড়া মানে ভাববেন না যে খারাপ, কালোপাড়া কে কৃষ্ণ, তাই না, কৃষ্ণর পাড়া, ওখানে সব জায়গায় কৃষ্ণ। ওখানে খুব সুন্দর প্রচার হয়েছিল, ওই সকাল থেকে প্রায় 5টা প্রোগ্রাম হয়েছিল। ওই এলাকায় আমাদের কল্পনা মাতাজি, কৃষ্ণর দিদি এসছে আজকে। যাই হোক, ওই এলাকা থেকে আরও কিছু ভক্ত এসেছেন আজকে। আমরা চতুর্থ দিন ওখানে অত্যাচার করতে গেছিলাম, সারাদিন ধরে প্রোগ্রাম করে বিকালে একটা বড় প্রোগ্রাম হয়েছিল, তাই না, বিকালে একটা বড় প্রোগ্রাম হয়েছিল। ওখানকার স্কুলে সমস্ত গ্রাম সোলনা থেকে হেল্প করে প্রায় বহু ভক্ত সেখানে আরতি কীর্তন অংশগ্রহণ করেছিলেন, দীপদান করেছিলেন এবং প্রদীপদানের পরে প্রবচন, তারপরে প্রসাদ, সকলের জন্য প্রসাদের ব্যবস্থা হয়েছিল। স্কুল এবং ওইখানকার এলাকার ওই গ্রামবাসীরা এত মানে ইস্কন অনুরাগী যে যাওয়ার সাথে সাথে ওনারা আমাদের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছিলেন, থাকার যাতে কোনো অসুবিধা না হয়, বা আমাদের ভজন কীর্তনের কোনো অসুবিধা যেন না হয়, বা সেই এলাকায় যেন কোনো ডিস্টার্ব না করে, কারেন্টের কানেকশান থেকে আরম্ভ করে এভরিথিং যা কিছু লাগে প্রচারের জন্য ওনারা সব কিছু ব্যবস্থাপনা করেছিলেন। এবং শুধু তাই নয়, ওখানে দুপুরের দিকে একটা বাড়িতে, বড় বাড়িতে আমাদের প্রসাদ হয়েছিল। যাই হোক, ওটা তো আর বলা যাবে না ওই ভাষাটা। হ্যাঁ, আর রাত্রে এখানে প্রোগ্রাম হয়েছিল 10-11 নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি। এইটি আমাদের হয়েছিল কানপুর এলাকায়, আমাদের বাসন্তী মাতাজির এলাকায় হয়েছিল। তো বাসন্তী মাতাজিকে আপনারা সবাই চেনেন, নতুন করে চেনানোর কিছু নাই। ওনার বেশি গুণগান করলে আবার মুখ পাঁচ হয়ে যায়, বেশি গুণগান করবো না। তো ভালো কোয়ালিটিস আছে, যার জন্য মাঝে মধ্যে আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। এবার উঠে দাঁড়াবে, একটা ভালো জিনিস দেখো, উঠে দাঁড়া। আর দেখো মুখ পাঁচ হতে আরম্ভ করেছে, সবাই দেখা
হাসি মুখে উঠবে না, মুখ গোমড়া করে উঠবে। আবার বাঁ হাতটা উপর দিকে তুলে দেখো, ওই দেখা দেখাচ্ছে না। আরে ডাক্তারকে সব কিছু বলতে হয়, দেখাতে হয়, তুমি এত লজ্জা পাচ্ছ কেন? বাঁ হাতে একটা পোড়া দাগ হয়ে গেছে দেখো। হ্যাঁ, কালকে আবিষ্কার করেছি, কালকে তর্পণ করে দেখেছিলাম ওদের দিকে। বাঁ হাতটা কী হলো, কালো দাগ কেন? চুচোর গু ফুলে গেছে নাকি? বলে না প্রভু, রান্না করতে গিয়ে ঘুমিয়ে গেছিল। বলে রান্না করতে গিয়ে ঘুমিয়ে গেছে, আর বাঁ হাতটা কড়াইতে না কিসে লেগে। হরে কৃষ্ণ। মানে ভগবানের সেবায় সারাদিন এত থাকে, প্রচারে এত নিজেকে রাখে, যে সেই ঘোড়া যেমন সারাদিন খাটাখাটিনি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে যায়, এই সেরকম হয়েছে। কড়া নাড়তে নাড়তে ঘুমিয়ে গেছে, আর হাতে ছাকা লেগে ছাল তুলে দিয়েছে। উনি চক্র সেনাপতি, প্রায় 12-13টা নামট্য দেখেন ওই এলাকার। তো খুব সুন্দর করে প্রচার করেন। শুধু তাই নয়, ওনার মায়ের বাড়ি জয়কৃষ্ণপুর। জয়কৃষ্ণপুর এলাকাতেও উনি মানে ঢেকি যেখানেই যায় কি করে, ঢেকি যেখানেই যায় সেখানেই ধান মানে, ভক্ত যেখানেই যায় সেখানেই প্রচার করে। এটা একজন ভালো ভক্তের লক্ষণ। তো ও শুধু নিজের শ্বশুর বাড়ি মানে যেখানে বিয়ে হয়ে এখন আছে সেখানেই থাকেন না, তার সাথে সাথে বাপের বাড়িতেও সারাদিনের প্রোগ্রাম, সকাল থেকে রাত পর্যন্ত। তবে সব কিছু সম্ভব হয়েছে ওনার প্রভুর জন্য। প্রভু যদি এইভাবে হেল্প না করতেন, প্রভুকে একটু উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। হরি বল। প্রভু উঠে দাঁড়ান, খুব সুন্দর করে। মাতাজিকে কোনোভাবে বিরক্ত করেন না, বা এই বিষয়ে কখনো বাধা দেন না। ওদিকে ঘুরে যান, সবাই দেখুক আপনাকে, আমরা তো চিনি। তো প্রভু খুব সুন্দরভাবে মাতাজিকে এই ধরনের পারমার্থিক, বসে যান, পারমার্থিক প্রচারের ক্ষেত্রে খুব সুন্দর করে সহযোগিতা করেন। এক একদিন রান্না হয় না, জিজ্ঞেস করেন, এক একদিন হয়তো রান্নাই হয় না। প্রভুর নিজের ব্যবসা আছে, কাপড় চোপড়ের ব্যবসা আছে। সারাদিন খাটাখাটনির পরে রাতে ফিরে এলো, দেখছে ঘরে চাপে। বউ কোথা পালালো রে, পালানে কোথাও গেছে, কোথাও ভগবানের প্রচার করতে গেছে। এবার সারাদিনের খিদে পেটে নিয়ে বসে রইল। আসবে রান্না করবে তবে দিবে, বিরক্তও হন না আর অশান্তি করেন না। তো সেই শেষকালে আমি বলে কেস খেয়ে যাবো। তো খুব সুন্দর করে প্রভু কিন্তু সহযোগিতা করেন, মানে মানুষের মুখ দেখলে বোঝা যায়। তো প্রভুর চোখ মুখ দেখে বুঝতে পারছেন উনি খুব শান্ত প্রকৃতির মানুষ। এবং শুধু তাই না, মাতাজিকে হেল্প নয়, আমরাও ওনাদের বাড়িতে প্রায় গিয়ে অত্যাচার অনেক কিছু করি। এই রান্না হবে না, সেই রান্না হবে না, এই নষ্ট করি, সেই নষ্ট করি। কোথায় প্রসাদ বানিয়ে নিয়ে গিয়ে লেগে পড়ি খেতে, ওটা ঘর দুয়ার সৌড়ি করে দিয়ে চলেন। যার যা বাথরুম লাগলো বাসন্তীর ঘরে ছোটো ভালো বাথরুম আছে, সেরে দিয়ে চলে এসো, জল ঢেলে মরুক। তো এরকম অত্যাচার আমরাও করি। ওই এলাকায় আমরা 5টা প্রোগ্রাম করেছি। তো বাসন্তী মাতাজির সঙ্গে হেল্প করেছেন ওই এলাকার সব ভক্তরা এসেছেন। আমি সবার নাম হয়তো জানি না, তারা একটু উঠে দাঁড়ালে ভালো হয়। এই ছোট করে মাতাজি আছে, ফর্সা, এই নাম দিয়েছিলাম আমরা, ফর্সাটা কালোটা দুটি দাঁড়া, নামগুলো ভুলে গেছি তো সব। এইসব মাতাজিরা রয়েছেন, ওনার সৈনিক। এগুলো হচ্ছে ওর সৈনিক, সেনাবাহিনী। এইগুলো হচ্ছে সেনাবাহিনী, এই সেনাদের নিয়েও যুদ্ধ করে। কার বিরুদ্ধে যুদ্ধ করে বলেন তো? মায়ার বিরুদ্ধে যুদ্ধ করে। বসে যান, সকলে বসে যান। সকলকে অসংখ্য ধন্যবাদ। নিতাই গৌর প্রেমানন্দে। তো এরকম যুদ্ধ চলে মোটামুটি প্রায়, বুঝতেই পারছেন। যেহেতু পুরুষ শাসিত সমাজ, মেয়ে ছেলেরা বেরোলেই কথা কম বলো, মেয়ে ছেলেরা বেরোলেই কী হয়, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হয়, এটা আমরা জানি। বিশেষ করে পাড়ার লোক, দেশের লোক, অনেক টন্টিটকারি কথাবার্তা, অনেক নোংরা ইঙ্গিত, বাজে কথা, বাজে ভাষা আমাদের তো শুনতেই হয়। বাদ দেন, আমাদের চামড়া মোটা হয়ে গেছে শুনে শুনে। তো ওরা বাড়ির বউ, ওরাও বেরোয়, ওদের এরকম অনেক বাজে কথা, বাজে ভাষা। এক এক সময় ওরা আমাকে বলে, প্রভু এই জায়গায় গেছি, কিছু মাতাল মদ খেতে খেতে আমাদের দিকে কিছু অশ্লীল ভাষা বলেছে। আমার তো কিছু করার নেই, আমি তো থাকি আরও দূরে, অন্য জায়গায় প্রচার। আমি কি করব? আমার পক্ষে সবসময় ওদের গার্ড দেওয়া সম্ভব না, যতটুকু হয় ফোনে শাসন করি। তো আমি ওদের বলি, গুরুদেবের কাছে প্রার্থনা করো, নৃসিংহদেবের কাছে প্রার্থনা করো, কারণ আমরা জানি ভগবান বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি সর্বতভাবে আমার ভক্তকে রক্ষা করি। তাই তোমরা যদি সত্যি ভগবানের প্রচারে যাও, ভগবান তোমাদের নিশ্চয়ই রক্ষা করবেন। এইভাবে সাহস দেওয়া হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে মন মরা হয়ে যায়, দূর প্রচারে যাচ্ছি, মুখের ওপর কেউ দরজা বন্ধ করে দিচ্ছে,
কেউ ভালো করে কথা বলছে না। আমি এই 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 প্রসঙ্গ তোমাদের একার সঙ্গে হয়নি, এই অবস্থা যারাই প্রচার করছে তাদের সঙ্গেই হয়েছে। ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে কত আসরিক দুরাশয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তার নির্বোধ উপলব্ধি লক্ষণ কীর্তনে, সেখানে আমরা লক্ষ্য করেছি, লক্ষ্য করেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর যখন নাম প্রচার করতে গেছিলেন কি হয়েছিল? জামাই খাতির পেয়েছিলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরকে রীতিমতো প্রহার করা হয়েছিল, যতক্ষণ না দেহত্যাগ করে ততক্ষণ প্রহার করে যাও, পিটাও যতক্ষণ না মৃত্যু হয়। হরিদাস ঠাকুর স্বেচ্ছায় নিজের জীবনকে কিছুক্ষণের জন্য বার করে দিয়েছিলেন, তাদের সাজা যাতে তারা কম ভোগ করে সেই জন্য। লক্ষ্য করে দেখুন, শুধু হরিদাস ঠাকুর নয়, মহাপ্রভু, যারা মহাপ্রভু জীবনী পড়েছেন, চৈতন্য ভাগবতে রয়েছেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের কারণ কি? মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের কারণ কি না, চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে 32 নম্বর অধ্যায় খুব সুন্দর করে এর ব্যাখ্যা রয়েছে। বলছে মহাপ্রভুর কাজ কি ছিল? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়ে তারও এই দেশ। তিনি যাকে দেখতেন তাকে কৃষ্ণ উপদেশ দিতেন। তিনি প্রার্থনা করতে বলেছিলেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তিনটে জিনিস ভিক্ষা করতে বলেছিলেন, আলু পটল মূলো নয়। কি 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 চেয়েছিলেন? তিনি বলেছিলেন কৃষ্ণ বলার জন্য বলুন, আর কি? ভজ কৃষ্ণ, তোমরা কৃষ্ণের ভজনা করো। আর তৃতীয় কি বলেছিলেন? কর কৃষ্ণ শিক্ষা। তিনটে জিনিস তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন। তো সেইভাবে সেই শিক্ষানুযায়ী যখন তিনি সুন্দর করে প্রচার করছেন, কখনো হয়তো তিনি গেছেন স্কুলের কিছু ছাত্রছাত্রীর কাছে প্রচার করতে, আর যখন স্কুলের ছাত্রছাত্রীদের কাছে প্রচার করতে গেছেন তখন কি হয়েছে? ছাত্ররা রেগে গিয়ে মহাপ্রভুকে গালিগালাজ করেছেন এবং লাঠি নিয়ে মারার জন্য তেড়ে গেছেন। চৈতন্য ভাগবতে রয়েছে। তো মহাপ্রভু চলে এসছেন, এসে চিন্তা করছে আমাকে লাঠি নিয়ে তেড়ে এলো কেন, কেন মারবার জন্য এলো? তার মানে কি দোষটা কার? ওদের না আমার। মহাপ্রভু ভাবলেন দোষ ওদের নয়, দোষ আমার। কেন না, আমি এই এলাকার ছেলে, এক নম্বর। দ্বিতীয় কি না, আমি নর্মাল ড্রেসে রয়েছি। এই জগতের মানুষ সম্মান করে সাধু বৈষ্ণবেদের, তাহলে আমাকে সাধু ড্রেস ধরতে হবে। যত যাই হোক, দেখুন সাধারণ মানুষ সাধুকে কি আর দুমদাম করে মারতে পারে? যাদের অন্তত মস্তিষ্ক বিকৃত হয়নি। গেরুয়া ড্রেসধারীর গায়ে কখনো হাত তুলতে পারে? আগে হাত টান ধরবে, না না আমি কি করে মারি? তো মহাপ্রভু তখন চিন্তা করে করেছেন, তাহলে আমাদের যিনি পথপ্রদর্শক, যার আদর্শে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ পরিচালিত হচ্ছে, তিনি যদি এরাম লাঠির খেদরানো খেয়ান, তা তো বদনে না ছাড়ে হরিনাম, তো আমাদের কি দরকার? নো চিন্তা, চালিয়ে যাও। লাগে টাকা দেবে না, এ প্রভু প্রচার করতে লাগে টাকা দেবে, প্রভু কি আছে? তবু তো প্রচারে লাগে, বলেন। যাই হোক, সেদিনে নরোত্তম দাস ঠাকুরের তিরোভাব তিথি ছিল। তারপরে আমাদের প্রথম রবিবার দিগড়েতে অনুষ্ঠান হয়েছিল। দিগড়ে আমরা গুরুপদবাবুর বাড়িতে অনুষ্ঠান শুরু করেছিলাম, ছাদে। গুরুপদবাবু এসছেন? হ্যাঁ, ওটা লক্ষ্মীপুর। যাই হোক, এসেছেন প্রভু বা মাতাজি ওনার বাড়ির কেউ আসেননি? এসেছেন, তাহলে আপনি হাত তুলেন, উঠে দাঁড়ান। হরি বল। বৌমা এসেছেন। দেখুন, আমি যতগুলো বাড়ি দাঁড়িয়ে থাকেন, অনেক ভালো কিছু আমার সব মনে আছে। আমি যতগুলো বাড়ি আজ পর্যন্ত প্রচারে গেছি, এত ভালো রিসেপশন কোথাও পাইনি। বুঝবেন না, দাঁড়িয়ে থাকেন কীরকম দেখেন। আমরা যেখানে গেছি, হ্যাঁ প্রভু আসুন, প্রভু বসুন, প্রভু হয়েছে, কিন্তু আমাদের গাড়ি দাঁড়ানোর সাথে সাথে আমাদের সব ব্রহ্মচারীগণ, একদিন তো ব্রহ্মচারী ছিল সব, আমাদের এই সব প্রভুরা আমার আগে চলে যেত, সেনাবাহিনী। তো আমরা সেখানে বাড়িতে ঢোকার সাথে সাথে আমাকে দেখছি এরা আগে আগে দিয়ে, প্রভু আগে যান, কী জানি
যে বেড়ার ফেলার গেছে আমাকে দিয়ে ডিঙাচ্ছে, মরলে পুরোটাই মরুক, তারপরে যা হবে হবে। তা আমাকে আগে ঢুকিয়ে দিয়েছে, কেন জানি না, ওরা হয়তো জানতো কিনা জানি না। তো ঢোকার সাথে সাথে দেখছি গারু দিয়ে জল ঝরা দিচ্ছেন এবং আমাদের মাথায় পুষ্প বর্ষণ করছেন। তো খুব ভালো লেগেছিল এটা। এটা একটা মানে সামাজিকতা, এটা একটা নৈতিকতা এবং এটা একটা সৌজন্যতা, যেগুলো সব ভক্তদের জানা উচিত। আমি বলছি বলে এখন সামনের প্রোগ্রাম থেকে দেখবে ঝোঁড়া ঝোঁড়া ফুল দিয়ে মাথাতেই ছুটছে। আর যতদিন নেড়া মাথা থাকবে অসুবিধা নাই, এরকম কেসের বাহার হয়ে গেলে আজের আলা হয়ে যাবে। তো এগুলো আমাদের বলার প্রয়োজন পড়ে না, এগুলো মানুষের শেখা দরকার, যেটা ওনার ফ্যামিলি থেকে আমরা বলিনি, এটা আমরা শেখাইনি। কিন্তু আজকে এখানে শুনে হয়তো অনেক ভক্তই এরপর এরকম অ্যাক্টিভিটিস করার চেষ্টা করবেন, কিন্তু এটা ওদের বলতে হয়নি শাশুড়ি বৌমাকে যে গলায় মালা পরলেই ভক্ত, না পড়লে ভক্ত না, তা না। মানসিকতা যদি ভক্তিমূলক থাকে তাহলে অবশ্যই তারা সেই শিক্ষায় সেই আদর্শে চলতে পারে। তো তার উৎকৃষ্ট প্রমাণ মাতাজি এসেছেন, ওনার শাশুড়ি মা আসেননি। যাই হোক, তো খুব সুন্দর করে আমাদের প্রচারে সহযোগিতা করেন। বসে যান। ওনাদের সকলের যাতে কৃষ্ণভক্তি হয় এবং এই মানব জীবনকে সঠিক কৃষ্ণভক্তিতে পরিচালিত করতে পারে, তার জন্য গৌরনীতার কাছে আমরা প্রার্থনা করব। হরি বল। দ্বিতীয়, ওই এলাকায় প্রচার হয়েছিল আমাদের সঞ্জিত বাবু। এ দুঃখের কথা আর কি বলি, উঠাও আর কি হবে, লজ্জা করে আর কি। দেখো মোবাইলটা ফেলে দিন উঠতেছে, তাহলে আবার কিছুই বলবো না। সেই তাই প্রভু একটু ওদিকে ঘুরে যাও, আমি তো তোমাকে চিনি, ওধারে ঘুরে। এ প্রভু খুব কষ্টের মধ্যে দিন যাপন করেন। সব কষ্ট হয়তো মাইকে সরাসরি বলা সম্ভব নয়। তো আমরা দিন যাপন করার জন্য অনেক ক্ষেত্রে বিভিন্ন ভুলভাল পথ গ্রহণ করি। কেউ সিঁড়ির নিচে বিড়ির দোকান লাগাই, কেউ মদ বিক্রি করি, কেউ লটারি কাটি বা ইত্যাদি করি। প্রভুকে আপনারা আরামবাগ শহরে এবং আশেপাশে শহরতলির বিভিন্ন জায়গায় দেখবেন সাইকেলে করে দুটো হ্যান্ডেলে ব্যাগ নিয়ে ঘুরতে। কি করেন না, সামান্য ধূপ বিক্রি করেন, 1 প্যাকেট বিক্রি করে তো 5 টাকা লাভ থাকে কি না থাকে। তারপরেও আবার আমরা অনুরোধ করি, প্রভু 2 টাকা কম নিলে হয় না? তো কেবলমাত্র সারাদিনে হয়তো 2-4 প্যাকেট 10 প্যাকেট ধূপ বিক্রি করে 50-100 টাকা উপায় হয় কি না হয়? বাড়িতে হাঁ করে রয়েছে কিন্তু গোটা 4-5 পেট, 4-5টা পেট হাঁ করে আছে। পাখির বাসায় গেলে যেমন, লাইটটা চোখে লাগছে, অফ করতে হবে না, কাশি ওইখানটা বসে যাও তালি হবে। হ্যাঁ, বাঁয়ে নয়, ডাঁয়ে ডাঁয়ে ডাঁয়ে, যাক যাক গাড়ি যাক, থাক থাক। হ্যাঁ, তো সেই পাখির বাসায় মা পাখি ফিরলে যেমন বাচ্চা পাখিগুলো হাঁ করে থাকে যে মা আমাদের জন্য কী এনেছে। তো প্রভু বাড়িতে যখন ফেরে সারাদিনের পর মাঝে মধ্যে আমার চেম্বারে চলে যায়, গল্প করে গিয়ে, হ্যাঁ কী গো কটা মাল বিক্রি হলো? হ্যাঁ বউ আজ সকাল থেকে কিছু হয়নি, কিন্তু মুখে একটা সুন্দর দাদুর মতো হাসি, বহুপাত হাসি। দাও হাসিটা একবার, আই দেখো হাসি, ঠিক আছে। তো যাই হোক, বিধির বিধানে ওর কপালে আরও কিছু বাজে ঘটনা রয়েছে, সেগুলো আমি প্রকাশ্যে আনছি না, আমরা জানি সব। তো মাতাজি নিশ্চয়ই এসেছেন। মাতাজি কোথায়? তুমি সামনে পাহাড়ের মতো দাঁড়ালে দেখবো কি থাকে। মাতাজি কোথায়? উঠেন। তো ওই মাতাজি রয়েছেন, প্রভু এবং মাতাজি। প্রভু যেটুকু সংগ্রহ করে নিয়ে যান, মাতাজি সেইটুকু দিয়ে ম্যানেজ করে লক্ষ্মী সংসার করে রেখে দিয়েছেন। আমরা ওনাদের বাড়িতে যে কি করেছিলাম, মুড়ি ধ্বংস করেছিলাম সব, তাই তো। তো মাতাজি প্রভু এবং ওনাদের সন্তানদের জন্য আমরা ভগবানের কাছে, গৌরনীতার কাছে প্রার্থনা করি যাতে সুস্থ শরীর, দীর্ঘ আয়ু এবং কি হয়, তাড়াতাড়ি সব দীক্ষা হয়। গুরুদেব যাতে গুরু মহারাজ পাওয়া যায়, আর গুরুদেব পেলে নো চিন্তা, আমরা পারবো। এবং তারপরে আমরা গেছিলাম এই প্রভুর বাড়ি, আমার গলায় যিনি মালা দিলেন, প্রভু উঠেন। প্রভুকে এরম দেখলে কি হবে, সে লঙ্কা সাইজে যেমনই হোক, ছোটতেও ঝাল বড়তেও ঝাল। প্রভু খুব ভালো মনের মানুষ, খুব আদর্শ একজন মানুষ। এবং মাতাজি প্রেগনেন্ট রয়েছেন, যার জন্য আসতে পারেননি বোধহয়, তাই তো। তো আমাকেও দেখাচ্ছিলেন রিপোর্টগুলো। যাই হোক, তো ওনার বাড়িতে আমরা প্রতি বছর এরকম যাই, আর যখন তখন গিয়ে আমরা অত্যাচার আরম্ভ করি। প্রভু আমাদের আজকে 200 জন ভক্তের প্রসাদের আয়োজন করুন, প্রভু 250 জন করুন। আর প্রভু আমাকে টেনে টেনে নিয়ে যাবে, ওনার উপরে একটা রুম আছে, এসি চালিয়ে দিলে, প্রভু আপনি এখানে বিশ্রাম করুন, সারাদিন লাফাচ্ছেন। খুব ভালো মানুষ,
ওনারা বাড়িতে আরও রয়েছেন, ওনার ভাই, ভাই তো নাকি, ওনার ভাই রয়েছেন, ওনার মা কারেন্টে শর্ট খেয়ে এবছরে মানে প্রায় মরণাপন্ন অবস্থায় চলে গেছিলেন। উনি আমার সঙ্গে দেখা করে বললেন, প্রভু এরম ব্যাপার, কি করে কি হয় প্রোগ্রাম। চিন্তা নেই, আমরা প্রচার করতে যাচ্ছি, ভগবানের দিব্য নাম কীর্তন হবে বৈষ্ণবদের দ্বারা, মা সুস্থ থাকবে। মা ভালো আছেন, আগের থেকে মা ভালো আছেন ভগবানের কৃপায়, গৌরনীতার কৃপায়। তো যাই হোক, প্রভুর ভাই বাড়িটা করেছে আর একটা বাড়ি, হ্যাঁ খুব সুন্দর। আমাদের রাধা মাধবের একটা বড় ছবি আমাদের বলেছেন এই মাস মিটে গেলে ওখানে গিয়ে একটা প্রোগ্রাম বড় করে করার জন্য। তো দেখুন, গলায় মালা থাকলে শুধু কৃষ্ণ কনসাসনেস হওয়া যায় না, চেতনাও থাকতে হবে। হ্যাঁ, তো বাড়িতে খুব সুন্দর করে সেই রাধা কৃষ্ণের ছবি লাগিয়েছে। আমাদের মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে যে রাধা কৃষ্ণ, এইটুকু ছবি নয়, বিশাল বড় একটা পাথরের ছবি অর্ডার দিয়ে বোধহয় বানিয়েছেন, অর্ডার দিয়ে বানিয়ে বাড়ির বাইরে রাধা মাধব। দুনিয়ার দিগরে তো দুনিয়ার দিগরের লোক যে যা যাবে রাধা মাধব দেখে যাও, মদ খেতে গেলেও রাধা মাধব দেখে যাও, বিড়ি টানলেও রাধা মাধব দেখে যাও, তারাও প্রণাম করে যায়। তো এগুলো হচ্ছে কৃষ্ণ ভক্তির বড় লক্ষণ, বসে যান। তো প্রভু প্রত্যেক বছর আমাদের সাথে সহযোগিতা করেন এবং ওনার এই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের সঞ্জিত প্রভুর সাথে। ওই এলাকায় খুব সুন্দর করে প্রচার হয়। বালি এলাকা, দিগড়ে বালি এই এলাকা। তারপরে আমাদের সুশান্ত সুসেবক, সেবিকা উঠেছিল এবং সেবক উঠে। দেখো পাকা গাছ ফাছ ভেঙে দিবি, ঢেঁড়স গাছ ভাঙবে না, আমার শখের গাছ, কিন্তু ঢেঁড়স ধরে আছে। তো আমাদের এই সুসেবক প্রভু উঠেছে। সুসেবক প্রভুকে রাধা মাধবের একটা প্রসাদীমালা আমাদের কৃষ্ণপ্রভু দেবে। কৃষ্ণ ওর লিডার, ওর জুনিয়র লিডারকে পরিয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দ। তো বসবে না এখনো, বসতে বলেছি। ধুতি কোথা কোটাচ্ছে, দাঁড়াও, কোথার দেখায়, দাঁড়াও, প্রণাম পরে করো, ওধার করো। তো দেখেন, আমাদের হুগলি জেলা খুব সুন্দর করে মহিমান্বিত, আপনারা সকলেই জানেন। বিশেষ করে আমাদের আরামবাগ, আমরা আরামবাগবাসীও জানি না যে আমাদের আরামবাগের পাশে ধুলেপুর বলে একটা গ্রাম আছে। ধুলেপুরের আগের স্টপেজ হচ্ছে সামবাটি, তার আগের স্টপেজের নাম বলা চলে না, হ্যাঁ মথুরা, কিন্তু বিখ্যাত জায়গা আমাদের মথুরার, মানে প্রতি স্টপেজে ভক্ত আছে। আমাদের নদীর ওপারে কালীপুর থেকে, হরিবল, নদীর ওপারে কালীপুর থেকে আপ টু একদম খড়ারের কাজ পর্যন্ত প্রতি স্টপেজে আমাদের ভক্ত আছে, কোনো চিন্তা নেই। যেখানে খিদে পাবে যে তার ঘরে ঢুকে পড়া যাবে, প্রত্যেকটা স্টপেজে ভক্ত আছে। আবার একটা ছেড়ে দুটো তিনটে আছে। তো এই প্রভুর ধুলেপুরে বাড়ি, প্রভু বাজার টাজার নিয়ে ব্যবসা করেন, কিন্তু ওই মানসিকতা নিয়ে ওনার সাথে অষ্টপ্রভু, কোথায় গেল অষ্টপ্রভু, 7,000 হাই হয়েছে। ওই প্রভুকে দেখছেন, এই দুই প্রভু মিলে কালো সোনা ভগবান, তাই না? খুব জাগ্রত ভগবান শ্রীকৃষ্ণের এবং মহাপ্রভুর অন্যতম পারিষদবর্গ অভিরাম ঠাকুর, যাদের চরণধুলি এখনও সেখানে রয়েছেন। গোটা পৃথিবীর মধ্যে কেবলমাত্র ডান দিকে রাধারানী ওখানেই পাবেন। মানে অভিরাম ঠাকুর যখন কৃষ্ণের কাছ থেকে কৃপা পেয়েছিলেন যে তুমি যাকেই প্রণাম করবে সে খুব মহিমান্বিত হবে, আর কি পেয়েছিল, যদি বিগ্রহ ডুপ্লিকেট হয়, পকেটে পয়সা কিনে এনে লাগায়, তাহলে তুমি প্রণাম করলেই সেই বিগ্রহ ভেঙে যাবে, ফেটে যাবে, শালগ্রাম শিলা বাস্ট করবে। আমার ইউটিউবে ক্লাস আছে, দেখবেন আমাদের ইউটিউব যে চ্যানেল আছে এর একটা ক্লাস আছে, কালীদানায় ক্লাস দিয়েছিলাম। মানে যেদিন অভিরাম ঠাকুরের আবির্ভাব তিথি ছিল ওই দিন একটা অনুষ্ঠান ছিল, অন্নপ্রাশন বাড়ি, ক্লাস দিয়েছিলাম। আমি ছোটো করে সংক্ষেপে বলছি। তো যখন অভিরাম ঠাকুর কৃষ্ণর কাছ থেকে কৃপা পেয়ে তিনি চতুর্দিকে প্রণাম করতে থাকেন। আর যার যা ডুপ্লিকেট রয়েছে শালগ্রাম শিলা, যেমন এই তারকেশ্বরে ডুপ্লিকেট পইতে পাওয়া যায়, কিনে গলি লিলেই সে বাউন ঠাকুর হয়ে যায়, সেরকম ডুপ্লিকেট শালগ্রামও পাওয়া যায়, দেখতে এক। তো সেই বাস্ট করতে আরম্ভ করত। উনি বিষ্ণুপুরে এসেছিলেন, বিষ্ণুপুরে এসে মদন মোহনকে একবার প্রণাম করেছে, দরজাগুলো মেখে গেছে। দ্বিতীয়বার প্রণাম করেছে, জানলার স্ক্রু খুলে জানলা খটখাট করে খুলতে আরম্ভ করেছে। তৃতীয়বার প্রণাম করতে গেছে, মদন মোহনের ঘাটটা বাঁকা। তখন মদন মোহন ঘাড় বাঁকিয়ে বলছে,
কি হচ্ছে অবিরাম? এত কিছু প্রমাণ দেখো তোমার হচ্ছে না যে আমি আসল, এবার কি আমার শরীর ভাঙবে? তাই বিষ্ণুপুরে আপনি মদন মোহনকে দেখবেন ঘাড় বাঁকা, ওই অবিরাম ঠাকুরের জন্য প্রণাম করেছিল, ঘাড় বাঁকা আছে, প্রণামের এত জোর। ওখান থেকে উনি গেছিলেন মেদিনীপুর, মেদিনীপুর জায়গার নাম মনে পড়ছে না, সেখানে গিয়ে বিগ্রহকে প্রণাম করেছেন। বিগ্রহের গা থেকে রক্ত বেরোতে আরম্ভ করেছে, প্রতিটা লোমকূপ থেকে। তো ভগবান এসেছেন বিগ্রহ থেকে বেরিয়ে, অবিরাম ঠাকুর ভগবান এবং যে পূজারী, সে তো অবাক। পূজারীকে ভগবান বলছে মিষ্টি আনো, আমার ভালো ভক্ত এসছে, দোকান থেকে মিষ্টি ভোগ। এখনও সে ভগবানকে দিনরাত মিষ্টি লাগানো হয়। ভগবান, অবিরাম ঠাকুর আর সেই ব্রাহ্মণ, তিনজন মিলে মিষ্টি পেয়েছিল। আমি জায়গাটা মনে আছে, ওই ক্লাসে আমার বলা আছে, ওটা তো মনে পড়ছে না, কারণ অনেক চাপ ছিল তো 1 মাস ধরে। তৃতীয় ওখান থেকে আসার পথে তিনি এই ধুলেপুরে এসেছিলেন, দেখি এখানে ব্যবহার করে সব হরে কিনো আর কিনো করছে খুব, ঠিক আছে। ধুলেপুরে যখনই প্রণাম করতে গেছে, কৃষ্ণ তো জানে যে এর অরিজিনাল আমার ভক্ত, তাই কৃষ্ণ রাধারানী বিশুদ্ধ সত্তা বলে রাধারানীকে সামনে এগিয়ে দিয়েছে, রাধে তুমি এগিয়ে যাও, প্রণাম করলে তোমার ওপরে কোনো অ্যাকশান হবে না। আর কৃষ্ণ রাধারানীর ঘাড় থেকে এরম উকি মেরে দেখছে, ঠিক এই বিগ্রহই ধুলেপুরে রয়েছে। হ্যাঁ, সেখানে সুশান্ত বাবু এবং অষ্টপ্রভু আমাদের কৃপা করে ওই মন্দিরের পুরোহিত, তার সাথে কথা বলে আমাদের ওখানে নগর কীর্তন হয়েছিল। গোটা ধুলেপুর গ্রাম আমরা কালো সোনাকে মাঝে রেখে কি করেছি, পরিক্রমা করেছি, এবং কালো সোনা মন্দিরে আমরা কীর্তন করেছি, প্রদীপ দান করেছি, কাউকে কাউকে ভিডিও কলও দেখিয়েছি যে দেখ কালো সোনা মন্দিরে কত সুন্দর আমাদের প্রচার চলছে। আমাদের গ্রুপে আপলোড দিয়েছি, অনেকে দেখেছেন। যারা যেতে পারেননি, আমাদের গ্রুপে লক্ষ্য যারা করেছেন তারা, মানে যারা প্রচারে বেরোতে পারেননি অথচ আমাদের গ্রুপে লক্ষ্য করেছেন, তারা কিন্তু এই গ্রুপের মাধ্যমেই সমস্ত আমাদের গৌরনীতায় নামট্য সংঘ পরিক্রমা হয়েছে। তো সেখানে কালো সোনাকে দর্শন করেছি এবং কালো সোনাকে আমরা পুষ্পমালা দিয়ে বরণ করে নিয়েছিলাম, তাই তো। সেখানে ভোগও লেগেছিল। হ্যাঁ, আমাকে কি দিয়েছিল, একটা কালো রঙের মিষ্টি, অন্ধকারে যাচ্ছে না, দিয়েছিল। আমাদের অরুণ বহু স্ত্রী দিয়েছিল, আমার সঙ্গে ছিল ধর্মা, নাহলে বিদ্যুৎ, কেউ না কেউ, না বিদ্যুৎ থাকেনি, ধর্মা ছিল। তো যাই হোক, সেদিনের প্রোগ্রাম হয়েছে। তারপরে তারপরে আমাদের প্রচার হয়েছে আমাদেরই গ্রামের পাশে। এত জোর পেয়েছে মোবাইলে, নলের ব্যবস্থা ছিল তো একটা, দেখো ঠিক আছে। তারপরের দিন আমাদের সুপারা এলাকায় প্রচার হয়েছে। সুপারা মানে ঠিক আমাদের পাশেই, আমাদের পাড়ার পাশে একটা নদী বয়ে গেছে, জাস্ট ওপারে। তো সুপারা এলাকায় আমাদের টুম্পা, রবিবাবু, যদিও রামকৃষ্ণ এলাকাটা দেখে, কিন্তু ওই এলাকার লিডার রয়েছে টুম্পা। কোথায় টুম্পা এসছো? এখনো গরু বানছে বোধ হয়। রবিবাবু, রবীন্দ্রনাথ ঠাকুর, ওর কালা আছে, বসে যে উঠেছে। গৌরনীতার প্রসাদী মালা পরিয়ে দেন, পরিয়ে দেন, পরিয়ে দেন, পরিয়ে দেন। উঠেন উঠেন উঠেন, আপনি পড়েন, উঠেন। হাই, দাঁড়াও, বসুন। তো দেখুন, প্রভু অনেক বয়স্ক, এই দাঁড়াও, বসবে না, বসতে বললে তো হয়, বসবো। ওধারে ঘুরো, ওধারে ঘুরো। প্রভুর বয়স অনেক, কি বলে, বার্ধক্য ভাতা হয়তো 1000-2000 টাকা দুজন মিলে পায়। আপনারা বলুন, 2000 টাকায় সংসার চলে? চলবে না। চলে কি? চলে না। ছেলে বাইরে থাকতে ইদানিং ফিরেছে, তেমন কিছু ইনকাম এখন আরম্ভ করেনি। বাড়িতে একমাত্র বৌমা, তার মানে এক্সপায়ারি ধরে নেন, মাথায় টিউমার হয়েছিল, অপারেশন হয়ে খুবই বাড়াবাড়ি অবস্থা, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই বুড়ো বয়সেও এনার মতো দৈন্যতা দেখতে পাবেন না। জাতিতে যাই হোক, জাতপাত মহাপ্রভু মানেন না। এত দৈন্য, যেনাকে যদি দুটো গালাগালি করে দেখেন, উনি শুধু হাসবেন। ভগবান কালা করে দিয়েছে দৈন্যতা বাড়ানোর জন্য। কানে শুনতে পায় না, এখনো হাসছে। মুখের দিকে তাকাও, মুচকে মুচকে হাসবে। গম্ভীর কেন, একটু হাসো,
হাসি দাও একটু, সেই হাসিটা। সে হাসি বেরোচ্ছে না, মনের মধ্যে দুঃখ রয়েছে, তো যতই হোক। তো ওই সামান্য কিছু নিয়ে কখনো মোবাইলে রিচার্জ করতে ভুলে যায়, সকালবেলায় যেন আমি বেরিয়ে চলে যাব, ছুটে ছুটে চলে আসে আমাদের বাড়িতে, এসে আমার সঙ্গে কিছু প্রচারের দরকার থাকলে সেরে যায়। এবং এই যে আপনারা প্যান্ডেল ফ্যান্ডেল দেখছেন, এই বয়সেও এসে আমাদের যে সমস্ত ভক্তরা এই সেবায় থাকে তাদের সাথে বাঁশ ধরে, ফিতে দেয়, দড়ি দেয়, কোদালে করে বিভিন্ন চতুর্দিক কোথায় গর্ত বোঝায়, ঘাস চাঁচি ইত্যাদি কাজে নিজের সেবার মধ্যে লাগিয়ে রাখে। তো প্রভুর সুস্থ শরীর, দীর্ঘ আয়ু এবং কৃষ্ণের মতি এবং সমস্ত সংসার কৃষ্ণভক্ত হওয়ার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করছি। টুম্পা আসেনি এখনো, বসে যাও। তো প্রভু খুব সুন্দর করে প্রচার করেন উনি, এবং ওই এলাকারই আমাদের রয়েছেন টুম্পা মাতাজি। তো দুজন মিলে প্রায় ওই এলাকায় 5টা 6টা এলাকা ওরা প্রচার করেন। মাঝে মধ্যেই আমাকে ডাকেন, ওই এলাকায় আমিও যাই, বিভিন্ন ক্লাস দিই। খুব সুন্দর করে প্রচার করেন। ওই এলাকাতেও আমাদের একটা পরিক্রমা হয়েছিল, সেদিনে কিছু কিছু বাড়িতে আলোচনা হয়েছে এবং শেষে ওই এলাকায় পরিক্রমা হয়েছিল। তাই শুনতে পাও নাই, কথা বলো, তাহলে মুখ খোলো তুমি। তারপরের দিন আবার আমাদের আরামবাগ এলাকায় প্রচার হয়েছিল। প্রথম শুরু হয়েছিল আমাদের অংশমান আড্ডবাবুর বাড়িতে। আড্ডবাবু এসছেন, এখনও ছিপ বিক্রি করছে। মাতাজি এসছেন, কয় হাই বেরোচ্ছে। তো আমরা ওনাকে আড্ডা বলি না, হাড্ডি বলি, হাড্ডি হাড্ডি মাতাজি বলে সব। তো মাতাজি খুব ভালো ভক্তি জীবন করার জন্য গৌরনীতার কাছে প্রার্থনা করেন, এবং প্রভুও আগে হয়তো অনেক সমস্যা করছিলেন, কিন্তু এখন প্রভুও খুব সুন্দর করে সহযোগিতা করেন। আমার কাছে গিয়ে মাতাজি মাঝে মধ্যে বলেন, জানেন প্রভু, আগে আমাকে টোটো ভাড়া দিত না আপনার ক্লাসে আসবো বলে, এখন 10 টাকা করে টোটো ভাড়াও দেয়, ক্লাসে আসি আমি। হ্যাঁ, যাই হোক, খুব সুন্দর করে প্রচারে সহযোগিতা করেন। ওনার এক ছেলে এক মেয়ে, আপনারা ছেলে মেয়ে সবাইকে চেনেন। তো ওনার মেয়ে রয়েছেন, খুব সুন্দর করে নৃত্য পরিবেশন করেন। আর ছেলে আমাদের পরমজিতের সঙ্গে পড়ে, হাড্ডি হাড্ডি। এবং সেখানে আরও কিছু বাড়ি প্রচার হয়েছিল, এবং আমাদের দুপুরে প্রসাদ হয়েছিল সত্যরাজবাবুর বাড়ি। হ্যাঁ, উঠে দাঁড়া, তোকে দাঁড়া, তুই তোকে সবাই ছেলে, তোর মা দাঁড়া, মাতাজি দাঁড়া। একটা গোপন কথা বলবো, প্রতি বছর বলি, কেউ কিন্তু ট্রাই করেন না। মাতাজির হাতে ঝিঙের ঝোল খাবে। আমার যখন করোনা হয়েছিল, মাতাজি ঝিঙের সবজি খাই আমাকে চাঙ্গা করে দিয়েছিল, একদম হেভি রান্না করে, একদম মার্ভেলাস। আমি কারুর হাতে এত ভালো ঝিঙের তরকারি খাইনি, অন্য কিছু তরকারি খেয়েছি হয়তো। খুব সুন্দর ভক্তি করেন। আপনারা প্রভুকেও চেনেন। আমাদের যে কীর্তন টিমের হেড, কীর্তন আপনাদের যে সুন্দর করে শোনান, একদম নায়ক গায়ক, আরও কিছু বিশেষণ হয়তো আছে। এবারে উঠো, আমাদের সত্যরাজ সম্ভবী। কিছুক্ষণ পরে হয়তো অন্য মুখে দেখবেন, মাথা হয়তো কামাবি তো সেই। হ্যাঁ, তো এই আমাদের নায়ক গায়ক উঠেছেন, আপনাদের সবার ফেভারিট। যতদিন না নামটে এসে কীর্তন ধরে ততদিন গৌরনীতেও মন খারাপ করে। আমাকে জিজ্ঞেস করে, সৌরভ কোথায় গেল বল দিকে। তো মাতাজি প্রভু হয়তো আসবেন, ব্যবসা রয়েছে আরামবাগ বাজারে। হ্যাঁ, ছেলে বৌমা সকলেই ভক্তি জীবন করার জন্য প্রচেষ্টা করেন, এবং খুব সুন্দর করে প্রত্যেক বছর উনি কী করেন, আমাদের এই নামট্টের এই টিমকে কোনো কারণ ছাড়াই বাড়িতে নামট্ট করে প্রসাদ পাওয়া। তো মাতাজির এবং আমাদের প্রভুর, ওনার বাড়ির সকলের কৃষ্ণে ভক্তি যাতে আরও দৃঢ় হয় এবং সুস্থ শরীর, দীর্ঘ আয়ু প্রার্থনা করি গৌরনীতার কাছে। হরে কৃষ্ণ। এবং সেদিনে আমাদের এন্টায়ার ফুল টিম থেকে আরামবাগ শহর পরিক্রমা ছিল। গোটা আরামবাগ শহর পরিক্রমা করা হয়েছিল। আরামবাগ সার্কাস ময়দান থেকে বাজার হয়ে পিসিসিএন রোড ধরে আমাদের মেন রোড হয়ে গৌরাটি মোড়ে গিয়ে আবার আমাদের প্রসেশন শেষ হয়েছিল। বুধবার বীরচন্দ্র প্রভুর আবির্ভাব তিথি। এই দিনে আমাদের
সুস্মিতা মাতাজির এলাকার প্রচার ছিল। চন্দন বারুই, দোলন মণ্ডল, লবা ঘোষ, ঠিক নাম লিখেছে তো? হ্যাঁ? উল্টা লেখা না? রূপা পাল আর রায় নন্দী, আর একটা নতুন কিছু হয়েছিল, নামটা কাউন্টিং হয়নি। তো যাই হোক, আপনারা জানেন সুস্মিতা মাতাজি রয়েছেন রন্ধন সেবার ওখানে, খুব সুন্দর করে প্রচার করেন। ওনার সব এলাকার সেনাপতি অনেক রয়েছে, ভক্তরা যারা এসেছেন। দুপুরে প্রসাদ বোধহয় দোলনের বাড়িতে হয়েছিল। তো এখানেও দুপুরে প্রসাদ হয়েছিল, এবং তারপরে সন্ধ্যার দিকে ওনাদের পাড়াতেই একটা বড় অনুষ্ঠান হয়েছিল। কার বাড়ি ওটা ছিল? নবঘোষ। যাই হোক, তো তার বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, এবং সেখানে খুব সুন্দর করে ভক্তরা ভজন কীর্তন প্রবচন আরতি হয়েছিল। এরপরের প্রোগ্রাম না, জয় কৃষ্ণপুর, আবার সে বাসন্তীর বাপের বাড়ি। বাসন্তীর মা উঠে কি জিনিস জন্ম দিয়েছেন দেখতে হবে তো লক্ষ্যে। ওই যে বললাম ঢেঁকি সরকে গেলো ধান ভাঙে, এই ঢেঁকি এর থেকে এসছে। আমার কোনো যোগ্যতা নেই। গুরুদেব 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 গুরু মহারাজ, আমার মাকে দেখাবেন না শয়তানের বীজতলায়। ওরে বাবরে, দেখলাম এরকম। তো যাই হোক, ওই এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দর করে প্রচার হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া একদম হেভি হয়েছিল। ভক্তরা এত প্রসাদ পেয়েছে বিছানা থেকে উঠতে চায় না, টেনে হিজড়ে নিয়ে গেছি। চরে কীর্তন করবি, চরে কৃষ্ণ উল্টে পড়ে আছে, আবার রামকৃষ্ণ খেতে দিয়ে সে উল্টে পড়ে আছে। সেদিনে আবার গোটা মাসে একদিনই পরমজিৎ বেরিয়েছিল, সেদিনই বেরিয়েছিল। হ্যাঁ, ও দেখছি খেয়ে আমার পাশে শুয়ে আছে, ওপরতলা একটা ঘরে, জানলা দিয়ে অপূর্ব হাওয়া, ব্যাস পরে পরে ঘুম মেরে দিল সবাই। তো মাতাজি মাঝে মধ্যেই আমাদের ওনাদের এলাকায় ডাকেন। ওই এলাকায় মানে অনেকে খুব কৃষ্ণ অনুরাগী, খুব সুন্দর করে প্রচারে সহযোগিতা করেন। মাতাজিকে অসংখ্য ধন্যবাদ। বসে যান। তারপরের দিন ছিল একাদশী। একাদশীর দিন ছিল সকালবেলা আমাদের এই বাদলকোনায় খোলাডাঙ্গায় ছিল দুটো প্রোগ্রাম। গায়ত্রী মালিক, অপর্ণা মালিক এসেছেন নাকি? ঠিক আছে, উঠতে হবে না, বুড়ো মানুষ থাক। অপর্ণা ছোকরা উঠে বড়াইবে, থ্যাংক, ব্যাস। তো এই মাতাজি প্রভু এসছেন নাকি? প্রভু, আপনার প্রভুও খুব ভালো ভক্তিতে সহযোগিতা করেন। এনারা আপনাদের নপাড়ামোড় থেকে বাঁদিকে আমাদের যে খেলার মাঠফাটগুলো আছে তার পাশে ওনাদের বাড়ি, ওই এলাকায় ওনারা প্রচার ধীরে 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 আরম্ভ করছেন। তিরল রুট, বসে যান। তারপরে আমরা গেছিলাম সালেপুরে রীতা মাতাজি, কবিতা মাতাজি এদের বাড়িতে, এবং সন্ধেবেলায় আমরা রাবণ বধ করেছিলাম। মনে পড়ে রাবণ বধ, রাবণ প্রভু এসছেন। রাবণকে নেমন্তন্ন করো নাই? অত ভালো লোকটাকে নেমন্তন্ন করো নাই? ভুলে গেছো? এগুলো তো তোমাদের সব ফালতু কাজ। তাহলে আমরা রাবণ বধ করলুম, সীতা উদ্ধার হয়ে চলে এলো, অথচ রাবণ সেখানেই রয়ে গেল। যাক, বাঁচা গেছে। এখান থেকেই আমরা গৌরনীতার কাছে প্রার্থনা করি আগামী বছর রাবণ প্রভুর যেন মাথা ঠিক থাকে, এবং ঠিকঠাক করে আবার যেন সমস্ত ভক্তদের উনি কৃপা করে ওনার এলাকায় প্রচারে সহযোগিতা করেন। নিতাই গৌর প্রেমানন্দ। আমি ভাবলাম রাবণ বধরা ভালোভাবে হবে আজ। তারপরের দিনে আমরা প্রোগ্রাম করেছিলাম, শনিবার ছিল, সকালবেলায় গিয়ে পৌঁছলাম সোনাগাছি। পদ্মা রায়, সমর রায়, ওই এলাকার কোনো ভক্তরা এসছেন? পদ্মা রায়, সমর রায়, যাই হোক, এটা সুস্মিতার আন্ডারে। কি নাম? মাতাজি এসছেন। তো ওই ওনার এলাকায় প্রচার হয়েছিল। সুলেখার আন্ডার, ওটা সুস্মিতার তত্ত্বাবধানেই থাকে। সুলেখা মাতাজি শরীর খারাপ, আসেনি না? সুলেখা এসছে। সুলেখা কোথায়? ফুচকা আসে নাই? ঠিক আছে, শরীর খারাপ। তো সুলেখা মাতাজি, বসে যান। সুলেখা মাতাজি তত্ত্বাবধানে ওটা চলে। ওই এলাকায় দুটো প্রোগ্রাম সেরে আমরা দুপুরবেলা সুস্মিতার মাতাজির বাড়িতে প্রসাদের আয়োজন ছিল।
অনুষ্ঠান ছিল এবং বিকালবেলা সার্কাস ময়দানে একটা বড় স্টেজ প্রোগ্রাম হয়েছিল। ক্লাব থেকে একটা আয়োজন করা হয়েছিল প্রতি বছর। ওই ক্লাবের ছেলেরা আমাদের ইসকন ভক্তদের দিয়ে প্রদীপ দান করান। তারপরে দ্বিতীয় রবিবার প্রোগ্রাম চেঞ্জ হয়েছিল বালিদিয়ানগঞ্জের সঙ্গে আমাদের বিকাশ প্রভু। আচ্ছা, রান্নার ওখানে এখনও হয়নি, সবাই ওখানে কি করছে? বিকাশ প্রভু, বিদ্যুৎ, তারা সব কী করছে এখন ওখানে? আসতে হবে না এখানে? তাহলে ভোর থেকে লাগার কী দরকার ছিল আমার? তো সকালবেলা আমাদের এই প্রভু এসছে নাকি, জিতেন প্রভু, তার কী হলো? আজকে আসবে না? তো যাই হোক, জিতেন প্রভু ওই এলাকায়, জিতেন প্রভু আছেন, লাল্টু বাবু আছেন, আরও কিছু ভক্তরা রয়েছেন। তো জিতেন প্রভু তার ছোট্ট একটা ব্যবসা রয়েছে, তো সেই ব্যবসা থেকে সবসময় বেরিয়ে আসতে পারেন না। তো লাল্টু বাবু এসেছেন, লাল্টু বাবু অনুরোধ করে উঠে দাঁড়ান। নামের সঙ্গে শরীরের অদ্ভুত মিল, হ্যাঁ কি না? প্রভু খুব ভালো মানুষ, এত সুন্দর ভালোবাসে আমাদের, মানে নিজের দাদার মতো বলেন বা নিজের খুব কাছের মানুষের মতো বলেন। এইভাবে উনি ওই এলাকা বালিদিয়ানগঞ্জ এলাকা, যেখানে মানে মানুষের, প্রতিটা মানুষের গলায় আপনি তুলসী মালা দেখতে পাবেন, আবার প্রতিটা মানুষের ঠোঁটে বিড়িও দেখতে পাবেন, বুঝতে পেরেছেন? সেই এলাকা প্রচার করে আপ টু খরানের আগে পর্যন্ত। জিতেন প্রভু, এই প্রভু দুজন মিলে একদম মেদিনীপুর ঘাটালের গা ধরে রাখতে পারেন, সেই এলাকা পর্যন্ত প্রচার করেন। কাশি কানে বাঁক চড় মারছে আমার চোখে। ওই এলাকা পর্যন্ত প্রচার করেন এবং ওই এলাকায় খুব সুন্দর করে দীপদানে অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করেছেন। কোনটা সিটি মারছে সেটাকে একটু কমিয়ে দাও, ওগুলো বন্ধ কর না তোরা সব। তাহলে খুচরো ছেলেগুলো আছে, ওরা জানি কোথায় কখন খুলে নেবে কি, কোমর আছে প্যান্ট নাই তলা, দেখছে ছেলেগুলোদের সব সমান। কি হলো? তো ওই এলাকায় এইভাবে খুব সুন্দর করে প্রচার করেন। আর সন্দীপ প্রভু এসছেন। সন্দীপ কোথায়? কোথায় সন্দীপ? মুখটা বাড়াও না, ধালিতে হবে। পিছনে মনে কোন দিকে পালিয়ে যাবো? আচ্ছা, যাই হোক, হয়তো এদিক ওদিক গেছে, রান্নার কদ্দূর কি দেখতে গেছে হতে পারে। তো 2-3 জন প্রভু রয়েছেন। মাতাজি এসেছেন। মাতাজি কই? গোপালের মা একা? ঠিক আছে, 1,03,600 প্রদীপ দান করেছে। ছেলে খুব শান্ত, এর মতনই। ছেড়ে দিলে সেই আরশোলা গিরিগিরিকে যেমন ছেড়ে দিলে পিলপিল করে দিক, আর দেখেন পেছনে ঘুর ঘুর করছে। শান্ত নয়, 1 মিনিট দাঁড়াবে না চুপচাপ। তো ওনাদের বাড়িতে আমরা যখন প্রচারে যাই খুব সুন্দর আধ্যাত্মিক পরিবেশ পাই। এবং ওনার বোধহয় যা আছেন একজন, না 2 যা মিলে এত সুন্দরভাবে ভক্তি করেন এবং আমাদের প্রচারে সহযোগিতা করেন ওই এলাকায় প্রচার করার জন্য। আমারটা দিয়ে সিটি মারছে, একটু কমাও, নাহলে ডিস্টার্ব হচ্ছে। তো সেইভাবে ওই এলাকায় প্রচার হয়েছিল এবং ওই এলাকায় দুপুরবেলা আমাদের একটা বড় প্রোগ্রাম হয়েছিল। সুজাতা মাতাজি আবারটা একদম কমিয়ে দিল, যাক, মানে আমাকে না মেরে তোমাদের শান্তি। হরে কৃষ্ণ। আর একটা বিয়ে দিয়ে জলে পুরো মরে যাক। আর চুলটা হয়েছে অমিতাভ বচ্চন মতো, মুখটা লাগে দেয়। চুলটা যা লড়ছে না। তো এই সুজাতা মাতাজি এবং প্রভু এসছেন। মাতাজি উঠে দাঁড়ান। এই মাতাজির মেয়ের জন্মদিন উপলক্ষে উনি বৈষ্ণব সেবা দিয়েছিলেন। মেয়েকে উঠতে বলেনি, মেয়ে বসো। মেয়ে সেদিন আমার সঙ্গে অনেক ছবি তুলেছে। তো ওনার প্রভু বাইরে থাকেন, কটকে থাকেন, এবং কটক থেকে উনি মাঝে মধ্যে ফোন করেন যাতে ওনার স্ত্রী ঠিকভাবে ভক্তি জীবন করেন। তো এই প্রভুদের সাথে উনি আমাদের কাছে কোর্স করছেন, দীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো খুব সুন্দর করে ভক্তদের প্রতিপালন করেছিলেন এবং তাদের প্রসাদের আয়োজন করেছিলেন।
বসে যান, আমাকে গলায় চাপ দিতে হচ্ছে, আর একটু বাড়াও, নাহলে আমি বলতে পারবো না শেষ পর্যন্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তারপরের দিন হয়েছিল দীপাবলি উপলক্ষে কেয়া দে, কেয়া মাতাজি এসছেন। যখন তখন এ এক অদ্ভুত চরিত্র, দেখেন অদ্ভুত চরিত্র। আপনি বাজার করছেন ঘুরে ঘুরে, হঠাৎ দেখবেন বাজারে ব্যাগটা ভারী হলো, কি হলো না, কেয়া মাতাজি পেছন থেকে ডাব গুঁজে দিয়েছে, মানে ব্যাগে, নালে বাঁধাকপি গুঁজে দিয়েছে, নালে এই ফুলকপি গুঁজে দিয়েছে, মানে প্রভু বিক্রি টিক্রি করেন। আমাকে হয়তো বাজারে দেখতে বলে ঘুরছি ব্যাগ নিয়ে কিনছি, ও যেখান থেকে পেছন থেকে গিয়ে দিয়ে দিল, প্রভু গৌরনীতার জন্য, প্রভু এর জন্য। তো মাতাজি খুব ভালো ভক্তি করেন, আরামবাগ বাজারে থাকেন, আমাদের আরামবাগ টাউন এলাকায় প্রচারে সহযোগিতা করেন। বসে যান। এবং তারপরের দিন, দীপাবলির পরের দিন আবার অজয়পুর ছিল। সুমিত্রা মালিক, সূর্যকান্ত দলুই, বাপন দলুই, ঠাকুরদাস মালিক, উত্তরা মালিক, সুকুমার দলুই, একদিনে ছটা 7টা করে প্রোগ্রাম হয়েছে। বাপন দলুই উঠো। রাধারানী কি বলেছিল, আমি যেমন জ্বলছি পরের জীবনে তুমি একটু জ্বলে দেখো। কি বলেছিল, গানটা কি বলেছিল, ওই ওই বলতে বলো। জোরে বলো, সব মেয়েদের মতো হবে, আমার মতো ফাটা গলায় বলো। বনমালী পরজন্মে হো রাধা, গুরুদেব দীক্ষা দিয়ে ওনার নাম রেখেছে বনমালী, ঠিক আছে। তার পরের জন্য রাধা হবে, আর যে রাধা আছে তার তো আর কথা নাই, ও ছবি তুলতেই ব্যস্ত, ওর বইয়ের কথা বলে আর লাভ নাই, শুধু এদিক ওদিক আমি কেমন দেখতে দেখায়, কত যেন সুন্দরী, তবু যদি মুখটা একটু দেখতে ভালো হতো। ফেসবুকে শুধুই দেখবেন এই ছবি এই ছবি এই ছবি এই ছবি, চুলের ডিজাইন, এই 2-3জন রয়েছে, চুলের ফ্যাশন, এর ফ্যাশন, তার ফ্যাশন, দেখাতে দেখাতেই দিন শেষ। তো যাই হোক, আমি অনেক শাসনও করি, দাও বলা একটা মালা দাও, অনেক বকাবকিও করেছি। তো আজকে কাউকে বকার জন্য আসেনি, ভুলগুলো মাঝে মধ্যে ধরিয়ে দিই, বকাঝকাও করেছি যে তোমাদের এই আচরণ, যে আচরণগুলো ঠিক নয়, কারণ তুমি ইসকনকে হাইলাইট করছো, অতএব তোমার আচার আচরণ এমন হবে যাতে বাইরের লোকজন এ কথা বললে কিন্তু গরম তেল আছে, সব চুম্মার। তো এমন আচার আচরণ যেন না হয় যে আরও 5টা-10টা লোক তোমার আচরণ দেখে মানে ক্রিটিসাইজ করে। তো আমরা সেলফি তুলে ইনকাম করব বা কি বলে ওগুলোকে কাউন্টিং বাড়ি ইনকাম করো না, দরকার নেই, দরকার নেই। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন কি করে খাবো, নগরে নগরে মাগিয়া খাবো গাইয়া নিতাই, দরকার পড়লে প্রতিটা দুয়ারে দুয়ারে ভিক্ষা করব। নিতাই গৌর আছে, তাদের নাম নিয়ে ভিক্ষা করব, তবু ফালতু পথে, অসৎ পথে নিজের চরিত্রের যাতে কালি না লাগে সেরকম আচরণ করব না। অনেকেই করে, আমি সকলের উদ্দেশ্যে আগেও বলেছি আজকেও বলছি, যদিও আজকে আমি কাউকে শাসন করার জন্য, এ তোমাদের কী হলো, 3-4 জন কী রান্নার কী হলো, এখানে এসে বসো, রান্না সারা চুমের বসে, নিসিংহাসুর কই, সেই ওষুধটা কই, নিসিংহাসুর ফোন করবে না, পড়বে না, পড়বে না, ডাক্তার চালানোর লোক তো বলিঘাট যান না, ঝুন্টু হলে ফেলে দিয়ে, ও ঠিক গলাতে জানে মোটামুটি দিয়ে বসেন সব। এগুলো হচ্ছে আমাদের এই খেয়ে দিয়ে যে পেট বাগিয়েছেন, হ্যাঁ 1 মাস ধরে, এসব হচ্ছে আমাদের রান্নার টিম। ওইখানে বসে পেছনটা বাঁকাও না, বসার জায়গা পেয়ে যাবে, দেখায় দেখো ওইটাকে ফেলে সারে। হ্যাঁ এইসব রাধারানীর সৈন্য, বুঝেছেন, সব রাধারানীকে হেল্প করে। দীক্ষিত নাম বিক্রমী রঘুনাথ দাস, আর এটা জগৎগুরু বলভদ্র দাস, বা রামচন্দ্র বলরাম, নৃসিংহ। আর কি চাই বলেন, 3-3খানা মার্কা মারা লোক, খুন্তি ধরে যখন মনে হয় দুর্গা যেন অসুরকে মারছে, বাপরে বাপরে, ফুলকপি সেদ্ধ যদি কি বলি গলাতেও বেরোয় না,
মানে আলু সেদ্ধ হচ্ছে না, বিদ্যুতে আমরা দেখছি আলুর দিকে, আলু এমনি সেদ্ধ হয়ে গেছে। তো সারা মাস এই যে আপনারা করেছেন, আমাদের এই টিম এরাই করেছে, এদের অত্যাচারগুলো আসবে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমি আগেও বলেছি, এখনও বলছি, অনেকের ক্ষেত্রেই এই আচরণগুলো থেকে নিজেদের সংযত হতে হবে। আজকে এই পবিত্র দিন নিজেরা সংযত হওয়ার জন্য গৌরনীতার কাছে প্রার্থনা করো, যাতে আমাদের এইরূপ আচরণ করতে না হয়। এর বেশি আমি বলতে চাইছি না। পরবর্তী দিন ছিল গোবর্ধন পুজো। গোবর্ধন মল্ল আছে। গোবর্ধন মল্ল কার স্বামী? কার স্বামী? কি গো, কেউ জানো না? গোবর্ধন মল্ল কার স্বামী? রাধারানীর মতো দেখতে ছিল, সে রাধারানীর কাকার মেয়ে চন্দ্রাবলী। এখানে চন্দ্রাবলী আছে, উঠো। চন্দ্রাবলী উঠেছে, আদৌ চন্দ্রাবলী নয়, শ্যামামৃতা, আর হচ্ছে রসসিন্ধু। গোবর্ধন পুজো ওদের বাড়িতে এখন প্রতি বছর, মানে আমাদের সেই প্রসেনজিতের বাড়িতে গোবর্ধন পুজো হতো, আবার কাশি লড়েছে, দেখো আবার লাইটটা, চোখটা ধাঁধিয়ে যাচ্ছে একদম, ওই লাইটটা চোখে পড়লে না, বন্ধ করতে হবে না, থাক, পয়সা দিয়ে হয়েছে, কেন কর, জ্বলুক না। ওই খাটটা বন্ধ করে দিয়েছে, কে কারামতি ও চাপা দিয়ে দিয়েছে, যাক জ্বলছে তো সে, নাহলে আমারই যাবে 1400 টাকা ফের। তো প্রসেনজিতের বাড়িতে আগে গোবর্ধন পুজো হয়েছিল, তো আমি মনে মনে ভেবেছিলাম প্রসেনজিতের বাড়িতে 1 বছর গোবর্ধন করে ওকে গোবর্ধনের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রসেনজিৎ চলে গেছে রাধাকুণ্ডে গোবর্ধনের পাশে, তো এই দুটোকে করি, ছেলে বলে নাই, এই দুটো যদি রাধারানীর কাছে চলে যায় ঝামেলা চুকে যাবে, বাসু বাঁচুক আর মরুক দেখার দরকার নেই। তো যাই হোক, হয়তো রাধারানী কোনো দিন কৃপা করবেন। তো দুজন মিলে আমাদের পুজোর আয়োজন করে, এসব সাজানো গুছানো যা দেখছেন, এই আমাদের রামকৃষ্ণ আর সঙ্গীতারই কাজ, যাতে ওরা দীর্ঘ আয়ু সুস্থ শরীর লাভ করে এবং খুব তাড়াতাড়ি বাসু দেহত্যাগ করে যেন সঙ্গীতার কাছে আসে, এই প্রার্থনা করেন। আমরাও যাতে নাতিপুতি পাই, 2-4টি গালাগালি শিখে আমরাও দেহত্যাগ করবো, আমরা নাতিপুতি পাবো। তো যাই হোক, খুব সুন্দর প্রসাদ হয়েছিল, একদম পাহাড় করা হয়েছিল, ডেকোরেশন আমাদের ইউটিউবে দেখবেন, ক্লাস করা আছে, বুঝতে পারবেন। তা এখনও বিভিন্নভাবে প্রচারে আমাকে সহযোগিতা করে, এবং সেদিনে আমাদের আরামবাগ শহরে অনেকগুলো প্রচার ছিল, সঞ্জু সাউ, বিউটি দত্ত, দৌলতপুরে 2টো, এইভাবে গোটা 4-5 প্রচার সারাদিন ছিল। তারপরের দিন ভাই ফোঁটার দিন ছিল, সকাল থেকে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই আমার ফোঁটা, এই হয়েছে সব। তো যাই হোক, সব জায়গায় ফোঁটা নিয়ে আমরাও আলামারা হয়ে গেছি। বিকালের দিকে আমাদের সবিতা লাগা, জয়দেব আড্ড দুজনে বাড়িতে হওয়ার পর আমরা মুক্তি পাওয়ার জন্য মুক্তিদাতা নিত্যানন্দ প্রভুর বাড়িতে গেছিলাম। তো প্রভু এখন কলকাতা মন্দিরের সঙ্গে সেবা করেন, কলকাতাতেই চাকরি করেন। মাতাজি এসেছেন, মাতাজি খুব সুন্দর করে আমাদের সকলের জন্য প্রসাদের আয়োজন করেছেন। মাতাজি উঠে দাঁড়ান, সবাই আপনাকে দেখুক একবার। মাতাজির গলায় গৌরনীতায়ের প্রসাদী মালা। ঝন্টুকে কথা দিতে বলছো, তাই বলো, শেষকালে কোথায় কি চপ বেঁকে দেওয়া, এখন সামালতে মুশকিল হয়ে যাবে। ভাগ ভালো ফাটিয়ে দিবি নাকি? তো মাতাজি খুব ভালো ভক্তি করেন। সব থেকে বড় কথা, মাতাজি খুব ভালো স্টুডেন্ট। উনিও আমার কাছে কোর্স করেছিলেন, মানে বাসন্তী আর এই মাতাজি দুজনের মধ্যে খুব রেসারেসি হতো। এবারের টিমটা একটু মাথামোটার দল আছে, 80-র উপরে উঠে নেয়। তখন মাতাজি 99 পাচ্ছে 100, বাসন্তীও দেখছি 99 পাচ্ছে। কাকে ফার্স্ট করব, কাকে সেকেন্ড করব, দুজনের মধ্যে খুব কম্পিটিশান হতো। আমি এখন দুজনকেই মিস করি ক্লাসে গিয়ে, এরকম স্টুডেন্ট থাকলে আমারও ক্লাস করতে ভালো লাগে। তো মাতাজি খুব ভালো ভক্তি করেন, খুব ভালো গীতা ভাগবতের উপরে দক্ষতা রয়েছে, এবং ভক্তিশাস্ত্রী করছেন বা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এরকম কিছু বিষয়। তো প্রার্থনা করবেন ভগবানের কাছে, যাতে উনি খুব সুন্দর করে ভক্তি করেন, সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং গুরুদেবের প্রচারে আমাদের সহযোগিতা করেন। ওনার বাড়িতে আমরা অত্যাচার করি, এর পরে তারপরের দিনে গেছিলাম আমাদের কালীদানায়। কালীদানা মাতাজিরা, সুগারবাবু কেউ আসে নাই, সবাই মারা গেছে, যাক
কালীদনার আমাদের সঙ্গে এখন নেই, এই মুহূর্তে সবার শরীর খারাপ একসাথে, খুব ভালো। কালীদনার পরে আমরা গেছিলাম সন্ধ্যা মাতাজির বাড়িতে। কোথায় সন্ধ্যা মাতাজি? কোমরে বেল্ট সন্ধ্যা মাতাজি। সন্ধ্যা মাতাজি আসে নাই? থাক থাক, উঠতে বসতে হয়েছে, থাক না, হাত তুললে হবে। হ্যাঁ, আমার মায়ের নামও সন্ধ্যা, এর নামও সন্ধ্যা। এক্ষুনি এখানে সন্ধ্যা নেমে এলো বলে কথা। তো যাই হোক, কানপুরে আর একটা সন্ধ্যা ছিল, কিন্তু সে আর আমাদের সঙ্গে নাই। জয়ন্তর মা, তাকেও বলতাম আমার মায়ের মতো তুমি এক সন্ধ্যা। তো যাই হোক, এই সন্ধ্যা মাতাজি দেখছেন, মাতাজি খুব সুন্দর করে বুড়ো বয়সে প্রচার করছে। আমাদের রীনা মাতাজির সঙ্গে হাত মিলিয়ে ওই এলাকায় বিভিন্ন ভক্তদের সাথে এই বুড়ো বয়সে বুড়ো হাড়ের ভেলকি নাচ দেখাচ্ছে। আমরা ওনার বাড়িতে মুড়ি ধ্বংস করেছিলাম, তাই তো? ব্যাস, তারপরে আমরা কথা প্রবচন করে এসেছিলাম। বসেন। তারপরে আমরা গিয়েছিলাম সেই ভান্ডারী প্রভু, উঠতে হবে, ওই মাতাজি প্রভু যাদের কথা বললাম, যার বাড়িতে আমরা গৌরনীতার এই করি, ওনাদের বাড়িতে দুপুরে প্রসাদ হয়েছিল এবং খুব সুন্দর করে ওখানে আমরা লীলা কথা বলেছিলাম। তারপরে ওখান থেকে দুপুরে আমরা এসেছিলাম সুকুমার প্রভুর বাড়ি, সাধু সনাতন প্রভু, বুঝতে পেরেছেন? ওই সাধু সনাতন প্রভুর বাড়িতে অনুষ্ঠান হলো, জলটা খাওয়া, লোকে গরুকে জল দেখায় বলে কোনো কোনো। আমি খেলাম, আবার উঠতে গেল। খাবে তো সব, দুপুর দুটো, এখন দেরি আছে তো, একটা বেজে যাবে। ঘরে লাগালে গণ্ডিতাই পাবে না, ভোগ লাগালে সাইড দিয়ে নিয়ে এসে এখানে লাগাতে বলুন। আর নাহলে গণ্ডিতাকে ঘরে নিয়ে যান, খাইয়ে আবার নিয়ে চলে আসুন। গণ্ডিতায় থাকে, এখানে ভোগ লাগাতে বলুন, থালা নিয়ে এসে এখানে ঘিরে লাগিয়ে দিই, আমি গিয়ে বসবো। তো এইভাবে আমরা সুকুমার প্রভুর বাড়ির পরে এসেছিলাম আমাদের রীনা মাতাজির বাড়িতে। দেখেছেন, এমন অতিথেয়তা করেছিল যে শিব পর্যন্ত বিমোহিত হয়ে গেছিল। হ্যাঁ, এমন মাতাজির খাতির। সব থেকে মাতাজির একটা কী বলেন তো, কল্পনা ভালো দেখায়। খাবি না ক, যাবি না ক, এমন করে বলবে, কেমন আছিস, কি হলো গো, এই কথা শুনলেই মানুষের হৃদয় ভরে যাবে। তো মাতাজি প্রভু দুজনেই আছেন। কোথায়? খোকাবাবু, খোকাবাবু আছেন, মাতাজি আছেন। আগে সাইকেলে করে যেত, এখন গৌরনীতার কৃপায় এখন একটা স্কুটি হয়েছে, স্কুটিতে দুজনে চাপে আর সেই উত্তম সুচিত্রার গান গাইতে গাইতে এই পথ যদি না শেষ হয়, সব জায়গায় ঘুরবে, কোনো চাপ নেই, দিব্যি ঘুরবে। আবার কেউ না গেলে তার ঘরে যেয়ে বলে, জানিস কেন গো, কী হয়েছে তোর মন না, তাকে উঠকে আসবে, একটু ভালো আছিস। যাই হোক, প্রভু মাতাজি খুব ভালো ভক্তি করেন। বিশেষ করে আমি দেখেছি, কখনো আমার শরীর ফরীর খারাপ হলে এক ব্যাগ বাজার নিয়ে চলে আসবে, হাট বসন্ত ধরে লোক গুলিয়ে রাখে। ওই রোগ আমারও চেপেছে এখন। শরীর খারাপ হয়তো ঘরে পড়ে আছি, বেরোতে পারেনি 10 দিন, খাবেন কি? সব লোকেরা চাঁদা তুলে বাজার নিয়ে, প্রভু দেখছি সকালে এক ব্যাগ বাজার নিয়ে আমার ঘরে হাজির। কী হবে গো, না ঘর থেকে বেরোতে পারেনি, যে বাজারে নিয়ে এসে খান, কত খাবেন, এই খেয়ে খেয়েই হয়েছে। দেখেন কী করেছে দুজনে, এর জন্য এরাই দেয়, দুজনেই খাইয়ে খাইয়ে এমন করেছে। তো রীনা মাতাজির বাড়ি হয়েছে। তারপরে আমরা আবার শিল প্রভুপাদের আবির্ভাব তিথির দিনে লালুর চক গেছিলাম। দুপুর পর্যন্ত তিরোভাব তিথির দিনে উপোস ছিল। সুভাষ কুণ্ডু, পুতুল কুণ্ডু, পদ্মা কুণ্ডু, চন্দন কুণ্ডু, ইন্দ্রনীল কুণ্ডু, সান্ত্বনা কুণ্ডু, সবার মুন্ডু, সব কুণ্ডু গোষ্ঠী লালুর চকে সকাল থেকে রাত পর্যন্ত 6টা প্রোগ্রাম। আমাদের সেখানকার দায়িত্বে রয়েছে পাপিয়া, উঠে দাঁড়া। পাপ হিয়া, পাপ কিয়া, পাপিয়া, পাপ করেছে বলে এই অবস্থা হলো। গরুতে উঠিয়ে চোখটা কানা করে দিয়েছিল, কিন্তু সত্যি খুব ভালো ভক্তি জীবনে সাহায্য করে। নিজের বাড়িতে অনুষ্ঠান না করে আরও 6টা বাড়িতে প্রোগ্রাম করিয়েছে ওই এলাকার লিডার। তো আমাদের রোগ পেছনে লাগা, আমরা লাগি। তো যাই হোক, ভালো প্রচারে সহযোগিতা করে। এবং ওখানে আর একজন আছে খুব ভালো, সাপে খাওয়া, কথা রে, হ্যাঁ হ্যাঁ, এর খুব ভালো গুণ আছে। এই যে আমার গলা এটাও দিয়ে চলে, এই যে এত সুন্দর সুন্দর মালা দেখছেন, এত সুন্দর সুন্দর মালা, মালার দোকানে মালাকাররা কাঁদতে পারে না।
এর এর কারুকার্য। এর একটা স্পেশাল গুণ আছে যেটা অনেক ভক্তের মধ্যে নেই, শুধু মালাগাঁথা নয়, সরলতা। সরলতা, ওর গালে ঠাস করে চড়িয়ে দাও, ওর কোনো রাগ নেই, আবার খানিকক্ষণ পরে হাসতে হাসতে ভক্তি করতে আসবে। তো এই ভক্তি জীবনে আসলে আমাদের সরলতাটা কিন্তু খুব প্রয়োজন। সরলতাই হচ্ছে বৈষ্ণবতা। সরলতা থাকলে কি হবে? সরল হলে গোড়ার শিক্ষা আপনি সে ভজে। তো আমাদের পাপিয়ার সঙ্গে এই মাতাজি, নামটা কি জানো, কি কুণ্ডু? সান্ত্বনা কুণ্ডু। সবাইকে সান্ত্বনা দেয় এবং সান্ত্বনা দিয়ে খুব সুন্দর করে প্রচারে অংশগ্রহণ করেন। মানে এমন আলাভোলা লোক, সকালবেলা বাড়িতে গেছি, বাড়িতে মানে কেউ হয়তো গুছিয়ে দিয়ে জমিতেই বাড়ি করিয়ে দিয়েছে, তাদের আর কারেন্টের কানেকশান হয় না, বক্স চলবে কিসে, হাঁ করে বসে আছে। ওই যে প্রভুত্ব ব্যাটারি দিয়ে সব চলে। যাই হোক, খুব সরল, মানে সাদা সিধে সরল। পাপিয়ারও খুব সৌভাগ্য যেরকম একজন প্রচারের সহযোগী পেয়েছে। হয়তো উল্টোট পাড়ার কথা বলে, কোথায় কি বলতে হয় জানে না, কিন্তু নিয়ে চলতে পারলে ভালো, খারাপ নয়। তো আমরা দুজনেরই পারমার্থিক উন্নতি